এই ওঠো না, আমার আদর পাচ্ছে খুব, তাড়াতাড়ি ওঠো। এই আয়ান ওঠো না, ওই আমার পিচ্চি বরটা ওঠো না। হুম। উফ, কখন থেকে হুম হুম করা শুরু করছো? উঠবে নাকি পানি ঢেলে দিব? ওঠো না বাবু, আমি আর কয়দিন তোমার কাছে থাকতে পারবো বলো তো? আয়ান চোখ ডলতে ডলতে উঠে পড়ল, নদীর দিকে তাকিয়ে বলল, এখন কেন? আমি যে আদর করতে চাইলাম, আপনি আমাকে পাত্তা দিলেন না, আমাকে দেখেও না দেখার ভান করলেন। এখন আমিও আদর করব না, ঘুমাবো। গুড নাইট। আয়ান শুয়ে পড়তেই নদীর সাথে সাথে আয়ানের উপর উঠে গেল, গালে দুই হাত দিয়ে ধরে একের পর এক কিস করতে লাগলো ঠোঁটের উপরে। আয়ন মিটিমিটি হাসতে লাগলো নদীর পাগলামি দেখে। আয়ন অভিমান করে আর থাকতে পারল না, নদীকে ঘুরিয়ে নিচে ফেলে দিয়ে গলায় কিস করতে লাগলো। কিস করতে করতে ঠোঁটের কাছে গিয়ে ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে নিল। নদী আয়নের মাথার চুল ধরে চোখ বন্ধ করে ফেল। আস্তে আস্তে দুজন হারিয়ে যেতে লাগলো ভালোবাসার সাগরে। সকালে ঘুম ভাঙলে নদী দেখে আয়ন বুকের উপর শুয়ে আছে। আয়ন বলতে লাগলো, জান ওঠো, অফিসে যাবে না? হুম, যাব। ওঠো তাড়াতাড়ি, 8:56 বাজে, তাড়াতাড়ি ওঠো। আয়ন নদীর কথা শুনে লাফ দিয়ে উঠে পড়ল। আয়ন উঠে নদীকে ঠোঁটে আলতো করে কিস করে বলল, আজকে যাব না, শ্বশুর মশাইকে বলো না। আজকে তোমাকে নিয়ে ঘুরতে চাই। আয়নের কথা শুনে নদী আয়নের গলা জড়িয়ে ধরে নাকে নাক ঘষে বলল, ঠিক আছে, আব্বুকে আমি বলে দিব আমার জানটাকে আজকে যেন ছুটি দেয়। আমার জানের জন্য আমি নিজের জবটা করতে পারছি, আর আমার জানটাকে ছুটি নিয়ে দিতে পারবো না? এটা কি হয় নাকি? আই লাভ ইউ বউ। আই লাভ ইউ টু। আচ্ছা চলো দুজন একসাথে গোসল করি। ওকে। আয়ন খাট থেকে নেমে নদীকে পা কোলা নিয়ে ওয়াশরুমে চলে গেল। আয়নের হাসি দেখে নদী বুঝতে পারল ওর মনে বদমাইশে বুদ্ধি চলছে। আয়ন শাওয়ার ছেড়ে দিলে নদী চমকে উঠল। আয়ন খিলখিল করে হাসতে লাগলো নদীকে চমকে যাওয়া দেখে। নদী আয়নকে কয়েকটা কিল ঘুষি দিয়ে বলে, ফাজিল, খালি ভয় পেয়ে গেলাম না। আমি থাকতেও এত ভয় পাও? নামিয়ে দাও। আয়ন নামিয়ে দিয়ে নদীকে দেওয়ালের সাথে চেপে ধরে কিস করতে গেলে নদী ঠোঁটে হাত দিয়ে বলে, গোসলের সময় গোসল, একদম দুষ্টুমি না। একটু করলে কি হবে? গোসল করে আব্বুর কাছে যাওয়া লাগবে, অফিসে গেলে তোমাকেও যেতে হবে। ও হ্যাঁ, তাড়াতাড়ি করো। দুজন তাড়াতাড়ি করে গোসল করে নিল। গোসল করে পোশাক পরে নিচে চলে গেল। নদীর আব্বু সোফায় বসে ফোন চালাচ্ছে, পাশে নদীর আম্মু চা নিয়ে এসে দিয়ে বলল, উঠেছো দুইজন? জি আম্মু। বসো তোমরা, চা নিয়ে আসছি। আম্মু বসো তো, আমি চা নিয়ে আসি। আয়ন নদীর পিছন পিছন রান্নাঘরে যেতে নিলে নদীর আব্বু বলে, আয়ান এদিকে আসো। আয়ন নদীর আব্বুর সামনে গিয়ে বসলে নদীর আব্বু বলে, যাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না, তাহলে অন্য কোথাও পাঠাচ্ছ কেন? এখনো সময় আছে, নদীকে আমাদের হসপিটালে জয়েন হইতে বলো। আব্বু, উনি গরিবদের সাহায্য করতে চান, বিনামূল্যে চিকিৎসা করতে চাই। ভালো কাজ তো করবে, সেখানে আমি বাধা দিতে পারি না। ওকে, তাহলে তোমার পড়াশোনা দেখে অফিসে এমপ্লয়ি হয়ে থাকো। তোমরা যদি নিজেদের ভালো না চাও, সেখানে আমার কিছু বলার নাই। আয়ন কিছু বলতে যাবে সাথে সাথেই নদী বলে ওঠে, কতবার এক কথা বলবে আব্বু? আমি বুঝি না তোমার সমস্যাটা কি। আমার স্বাধীনতার কোনো দাম নাই নাকি? আমি চাই না আমার মেয়ে অন্য কোথাও যাক। আমার মেয়ে আমার আশেপাশে থাকবে। তোমার কোনো কিছু হইলে আমরা কিভাবে ভালো থাকবো বলতে পারবে? আব্বু আমার কি হবে? শুধু শুধু ভয় পাচ্ছ। আর আমার কিছু হলেও তোমার কাছে এখনো একটা ছেলে একটা মেয়ে আছে। তুই আমার বড় মেয়ে। সন্তান তো সন্তান, ছোট বড় কোনো কথা হইল? নদীর আব্বু রেগে গেল। নদীর আম্মু শান্ত করতে লাগলো। নদী রেগে চলে যেতে নিবে, আয়ন হাত ধরে বলে, নদী, শান্ত হও তো। দেখো আব্বু, ব্যাপারটা আমি বুঝতে পারছি, বাট নদী, তুমি অকারণে রাগ কেন করো? রাগ কেন করব? আমি যা করি সব কিছুতে আব্বু খালি বাধা দেয়। আরে ধ্যাত, তুমি আব্বুকে ভুল বুঝো। দূর ছাড়ো তো, আমাকে কিছু বোঝাতে এসো না। নদী রেগে চলে গেল। আয়ন নদীর আব্বুর দিকে তাকিয়ে বলে, আব্বু, জানেন তো আপনার মেয়ে এক বিঘে যা ওর ভালো লাগে তাই করে, কিছু বললে ওইটার উল্টা সবসময় করে।
বাদ দেন তো, ওর মতো ওকে থাকতে দেন। আমি ট্রাই করছি কতভাবে ওই আমাকে অন্য কিছু বুঝিয়ে দেয়, আর ওই কোথায় ট্রান্সফার হয়েছে সেইটাও বলে না। একবার শুনতে পারলে হয়তো। অনেক চালাক বলে আমি কিছু করতে পারি। এই মেয়েটাকে জীবনেও ভালো করতে পারবো না। আমি আসছি। অ্যান উঠে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে নদী লাগেজ গোছাচ্ছে। অ্যান পিছন থেকে জড়িয়ে ধরে বলে, জান, কি করছো? এত রাগ কেন করো? ছাড়ো, চলে যাব। আগামীকাল না চলে যাওয়ার কথা? আজকে যাব। জান, রাগ করা কি ঠিক হচ্ছে? ভালো করছি, ছাড়ো। টিকিট কাটা লাগবে, ছাড়ো। আয়নকে নদী সরিয়ে দিল। আয়ন নদীকে বুঝাতে লাগলো। নদী কোনো কথা না শুনে চলে গেল। নদীর আব্বু আম্মু বুঝালেও শুনল না। গাড়ি নিয়ে বের হয়ে গেল। আয়ন নদীর পিছন পিছন বাইক নিয়ে যেতে লাগলো। স্টেশনে গেলে আয়ন দেখে নদীর টিকিট কেটে ট্রেনে উঠে পড়ল। আয়ন দৌড়ে ট্রেনের ভিতর ঢুকে নদীর কাছে গেল। নদী বলে, এখানে কি করছো? জান, আজকে যাও না। আয়ার নাম ও ট্রেন ছেড়ে দিয়েছে। আমার সাথে তুমিও চলো না প্লিজ। জান, পাখিটা এইভাবে রাগ করে না। আয়ন যাও বলছি, মেজাজ গরম করো না, সবাই তাকিয়ে আছে কিন্তু। যদি না যাও আমি কিন্তু ফোন বন্ধ করে রেখে দিব। ওকে, ঠিক আছে, যাচ্ছি। সাবধানে যাও। আয়ন ট্রেন থেকে নেমে পড়ল। আয়ন জানালার দিকে তাকিয়ে থাকলো। নদী না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে থাকলো। ট্রেন চলে গেল। আয়ন স্টেশন থেকে বের হয়ে বাইক নিয়ে বাসে চলে গেল। বাসে গেলে নদীর আম্মু বলল, আসলো না? না, চলে গেল। বাদ দাও, খাবার খেয়ে অফিসে যাও। রেডি হয়ে আসছি। আয়ন রুমে চলে গেল। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে চলে গেল। খাবার খেয়ে অফিসে চলে গেল। অফিসে গিয়ে কাজ করতে লাগলো। ফোন বেজে উঠলে আয়ন কল রিসিভ করলো না। 3 বার বাজার পর আয়ন কল রিসিভ করলো। নদী বলল, সরি। কে আপনি? রাগ তুলো না তো। তুমি আমার কোনো কথা শোনো? আজকে চলে গেলে এত রাগ জিত কেন তোমার? না, আসলে আব্বু কখনোই যেতে দিত না। ভালো। জান সরি। এই জান, সরি সরি। ফোন রাখো, কাজ আছে। ওদের কাজ ওরা করুক গা। বাবা মা বেশি ভালোবাসে তো, তাই বোঝো না। যদি ভালো না বাসতো তাহলে বুঝতে। জ্ঞান দিবে না তো। ওকে, দিলাম না। তুমি আসলে কোথায় যাচ্ছ? রাঙাপুর গ্রামে, ওখানেই হসপিটাল তো, একটাই, ওইটাতে জয়েন হয়েছি। আয়ন নদীর কথা শুনে থমকে গেল। আয়ন কাঁপা কাঁপা কণ্ঠে বলল, ওইখানে তুমি বাসায় ফিরে আসো। আব্বুর মতো শুরু করো না। দেখো, ওইখানে তোমার থাকা লাগবে না। অন্য কোনো হসপিটালে যেতে পারবে না। এখানে ভালো হবে, আমাদের প্রজেক্টও এখানে করবে, বড় চাচু বলল। ওইটা সম্পূর্ণ হইলে তোমাকে চলে আসতে বলবো। আমি ওইখানে যাব না, আমি এখানে ঠিক আছি। ওয়েট, স্যার কল দিয়েছে। আয়ন কল কেটে দিল। স্যারের কল রিসিভ করে কথা বলতে লাগলো। কথা বলা শেষ হলে আয়ন নদীকে কল দিল। স্যার কি বলল? পরীক্ষার ডেট দিয়েছে কবে পরীক্ষা? 15 তারিখে। তাহলে তো সময়ও নাই। অফিস আজকে করে পড়াশোনায় মনোযোগ দাও। আয়ন নদীর সাথে কথা বলতে লাগলো আর কাজ করতে লাগলো। সন্ধ্যার দিকে আয়নের অফিস ছুটি হলে বাসায় চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নদীকে কল দিল। নদী আয়নকে বলতে লাগলো, যাও ফ্রেশ হয়ে আসো। তোমাকে ছাড়া রুমটা ফাঁকা ফাঁকা লাগছে। পরীক্ষা শেষ হইলে আমার কাছে চলে আসো। যাব না। কেন? রাগ করে থাকলে তোমার লস। ভালো হয়েছে, থাকো, ফ্রেশ হয়ে আসি। আয়ন ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে নদীর সাথে শুয়ে থেকে কথা বলতে লাগলো। 2 মাস পর। কি হলো, আসবে না নাকি? 2 মাস হয়ে গেছে, একবার দেখা করতে আসলে না। মানলাম পরীক্ষা ছিল, বাট 10 দিন ধরে তো বাসায় আছো। তুমি যদি না আসো তাহলে আর আমাকে কল দিবে না, কোনো কথা নাই। তুমি তো ছুটি নিয়ে কয়েকদিন ঘুরে যেতে পারো। আমি এখানে কাজে আছি, আমি কিভাবে যাব শুনি? একের পর এক রোগী আসছে, সেখানে আমি কিভাবে যাব শুনি? আমার জন্য তো আসতেও পারো। তুমিও তো আমার জন্য আসতে পারো। আমার থেকে তোমার কাছে কি শ্বশুরবাড়ির মানুষজন আপন হয়ে গেছে নাকি? তুমি বুঝতে পারছো না, আমার সব জায়গায় যেতে ভালো লাগে না, তুমি তো জানো। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি এখানে আসবে মানে আসবে, আর যদি না আসো তাহলে একদম আমাকে কল দিবে না। তুমি ভুলে যাও তোমার কোনো বউ আছে। ওয়েট, ওই, তুমি কি কোনো মেয়ের প্রেমে পড়েছো নাকি? আমি নাই আর লুচ্চামি শুরু হয়েছে? নিশ্চয়ই কোনো মেয়ের প্রেমে পড়েছো, না হইলে আমাকে ছেড়ে থাকতে তোমার কোনো সমস্যা কেন হয় না? যে ছেলে আমাকে জড়িয়ে ধরে না ঘুমাইলে
ঘুম আসে না। আর সেই ছেলে নাকি আমাকে ছাড়া 2 মাস কাটিয়ে দিল। আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। নদীর কথা শুনে আয়ন বলে, আমার কথা তো এখন ফালতুই মনে হবে। ঠিক আছে, থাকো তোমার নতুন প্রেমিকাকে নিয়ে, আমাকে একদম কল দিবে না। নদী কান্না করতে করতে কথাগুলো বলতে লাগলো। অ্যান কিছু বলার আগে মুখের উপর কল কেটে দিল। অ্যান কলের উপর কল করতে লাগলো। নদী পুলক মেরে দিল। অ্যান ফোনটা রেখে খাটের উপরে বসে পড়ল। উফ আল্লাহ, এইটা বউ নাকি সন্দেহের গুরু? কথায় কথায় সন্দেহ করে কেমনটা লাগে। অ্যান কথাগুলো বলে উঠে ব্যাগ গোছাতে লাগলো। ব্যাগ গুছিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল করে রেডি হয়ে ব্যাগ নিয়ে নিচে গেল। অ্যানকে দেখে নদীর আব্বু বলে, কোথায় যাও? আব্বু, আপনার মেয়ের কাছে যাব। ওই আসবে না? না, উল্টা আমাকে সন্দেহ করে ব্লক মেরে দিয়েছে। উফ, মেয়েকে এত আদর দিয়ে মাথায় কেন তুলছেন? কারো কোনো কথা তো শুনে না, ভুল বুঝলে তো কথাই নাই। কি করব, বড় মেয়ে আদরের দিন শেষে ছোটবেলার অভ্যাস থেকেই যাবে। কে জানতো। তুমি তাহলে যাও। হুম, আপনার ফোনটা দেন তো। আর নদীর আম্মুর ফোনই নদীকে কল দিলে আয়নের কণ্ঠ পেয়ে সাথে সাথেই ব্লক করে দিল। আয়ন রাগে বলতে লাগলো, আপনাকেও ব্লক দিয়েছে? তোমার উপরে আবার এত রাগ করলো কেন? কি হয়েছে? আপনার মেয়ের সন্দেহ রোগ বেড়ে গেছে, আবারও সন্দেহ করছে আমি গার্লফ্রেন্ড বানিয়ে নিয়েছি, এই জন্য ওইখানে যেতে চাচ্ছি না। ওনাকে কিভাবে বলবো এই 10 দিন কাজের কি চাপ ছিল? আমার কোনো কথা শোনার আগেই ব্লক দিল। তুমি চলে যাও, আবার কি না কি করে বসবে। হুম, আব্বু আম্মু, আমি তাহলে আসছি। আয়ান, পৌঁছে গেছো নাকি? কিছু তো জানালেও না। আব্বু, কিছু হবে না, আপনি চিন্তা করেন না, আমি সাবধানে চলে যাব। আর আপনার মেয়েকে জানানোর দরকার নাই, আমি গিয়ে সারপ্রাইজ দিব। রাগ করছে। 10,000 রাখো, আর লাগলে জানাও। ব্যাংক থেকে তুলে নিব। এটা নিয়ে যাও, পরে লাগলে তুলে নিও। অ্যান্ড টাকাটা নিয়ে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল বাইক নিয়ে। মাঝ রাস্তায় গিয়ে তেল তুলে নিল। রাঙ্গাপুর গ্রামে যেতে যেতে সকাল হয়ে গেল। অ্যান মুখে মাস্ক পরে হেলমেট ভালোভাবে পরে নিল। অ্যান বাইক চালিয়ে গ্রামটা ভালোভাবে দেখতে লাগলো। চোখের কোণায় পানি চলে আসলো। অ্যান সাথে সাথে চোখ মুছে ফেল। অ্যান মনে মনে বলতে লাগলো, কতটা পরিবর্তন হয়ে গেছে গ্রামটা, কত স্মৃতি জমে আছে, সব কিছু চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। এতটা বছর পর এখানে আসব কখনো কল্পনাও করতে পারি নাই। ভাগ্যক্রমে আবার চলে আসলাম। যত অতীত ভুলতে চাই না কেন, অতীত আমাকে কখনোই ভুলতে দেয় না, একভাবে না একভাবে সামনে চলে আসে। অ্যান কথাগুলো ভাবতে ভাবতে সোজা হসপিটালের সামনে চলে গেল। অ্যান ফোনটা বের করে রাইসাকে কল দিল। রাইসা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম জিজু। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনাদের হসপিটালের নিচে বাসার ঠিকানা দেন। আর আপনার বান্ধবী কোথায়? কি, তুমি এসেছো? তাহলে ওকে কাঁদানোর কি দরকার ছিল? আমি কি করলাম? হুদাই সন্দেহ করে নিজেই কান্না করছে। এখন বলেন, বাসা কই নিয়েছেন? ওয়েট করো, আমি আসছি নিচে। আয়ন রাইসার জন্য অপেক্ষা করতে লাগলো। রাইসা নিচে এসে আয়নের বাইকে উঠে পড়ল। আয়নের বাইকে হুট করে কেউ উঠে পড়ে যেতে নিয়েই সাথে সাথে বাইক সামলে নিয়ে বলল, ধ্যাত আপু, ভয় পাওয়াই দিয়েছিলেন। ভয় কম পাও, বাসায় চলো। আর বাইক নিয়ে সারা রাস্তায় এসেছো? হুম, কোনো মেয়ে পটিয়েছো? কচু মেয়ে পটাইছি, অফিসে কাজ ছিল সেইগুলো করেছি। ওই না, আমাকে বলো। ওনার সন্দেহ কথা তাই বলছে। ওকে চলো। আয়ন বাইক নিয়ে যেতে লাগলো। রাস্তা বলে দিতে লাগলো। আয়ন রাস্তায় যেতে যেতে বলতে লাগলো, আর কোনো রাস্তা নাই, এই রাস্তা দিয়ে বাসা ভাড়া নেওয়া লাগবে। আপনার বইয়ের পছন্দ। গ্রামটা অনেক উন্নত হয়ে গেছে, এখানে কিসের ফ্রি চিকিৎসা দেওয়া লাগবে? এখানে সবার তো টাকা পয়সা কম হয় নাই। আরে দূর, কিসের ফ্রি চিকিৎসা? নদীকে এখানে মিথ্যে বলে নিয়ে আসা হয়েছে। বাট ওই সব জানার পর রেগে গিয়েছিল। আসলে আঙ্কেল এখানে ফ্যাক্টরি দিবে, আঙ্কেলের প্ল্যান করে এখানে নিয়ে এসেছে। নিজের কাজও করবে আর ফ্যাক্টরির কাজও সামলাতে পারবে। কি বলো শ্বশুর মশাই,
এইগুলো করিয়েছে? জি, আর এখানে এসেছে ভালো হয়েছে। আমার এখানে ভালোই লাগছে, গ্রামটাও সুন্দর, মানুষজনের ব্যবহার অনেক ভালো লেগেছে। সামনের বাসাটাই থাকি। এখানে কি? গার্লফ্রেন্ড সাথে দেখা করার জন্য আসলাম। চলে যান। এখানে আপনাকে কে আসতে বলছে? বাসার ভিতরে তো ঢুকতে দিবেন নাকি? অ্যান কথাটা বলে নদীর সামনে থেকে সরে গেল। অ্যান ভিতরে গিয়ে সোফায় বসে পড়ল। নদীকে বলল। পানি দেন, গলাটা শুকিয়ে গেছে। নদী ফ্রিজ থেকে পানি নিয়ে এসে দিলে অ্যান খেতে লাগলো। রাইসার রুমে চলে গেল। অ্যান নদীকে টান দিয়ে কোলে বসিয়ে বলল। এত রাগ করো কেন শুনি? তুমি জানো আমি তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া অন্য কারোর সাথে যে প্রেম করব না জানার পরও রাগ দেখাও কেন? ছাড়ো, তোমার সাথে আমার কোনো কথা নাই। আমার কথা আছে, ছাড়বো না আমি। আমার কথায় উত্তর দিবে তারপর। রাইসা এসে পড়বে কিন্তু। আসলে আসবে। আমি আমার বউকে ধরছি, অন্য কোনো মেয়েকে ধরি নাই। কামড় দিব নাকি? অ্যান নদীকে কোলে তুলে নিয়ে পাশের রুমে চলে যেতে লাগলো। নদী আয়নকে থামিয়ে দিয়ে বলতে লাগলো। আমার কাছে আসলে আমি চিৎকার দিব। দিলে দাও। দেখো, একদম কাছে আসবে না। আমি তোমার গার্লফ্রেন্ডের কাছে যাও। আমি আমার গার্লফ্রেন্ডের কাছে আসছি। আয়ন নদীকে খাটে ফেলে দিয়ে অ্যান কথাটা বলে শার্ট খুলে নদীর উপর ঝাঁপিয়ে পড়ল। নদী প্রথমে থামানোর চেষ্টা করলে পরক্ষণে আয়নকে আদর করতে শুরু করে দিল। অ্যান মুচকি হাসি দিয়ে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুজন একে অপরকে আদর করতে করতে দুজন ক্লান্ত হয়ে গেল। আয়ন নদীকে বুকের সাথে জড়িয়ে ধরে শুয়ে থেকে বলল। রাগ কমছে নাকি? আরও আদর করব? লাগবে না, হসপিটালে যাওয়ার সময় হয়ে গেছে। হসপিটালে যাবে? হ্যাঁ, রাইসের ডিউটি নাই, তুমি ওর সাথে থাকো। তাড়াতাড়ি এসো। ঠিক আছে। নদী আয়নের কপালে চুমু দিয়ে চলে গেল। ওয়াশরুমে গেলে আয়নও পিছন পিছন চলে গেল। দুজন একসাথে গোসল করে নিল। দুজন ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। আয়ন পোশাক পরে বারান্দায় গেল। নদী রেডি হয়ে গেল। আয়ন বারান্দা থেকে বের হয়ে নদীর সাথে রুম থেকে বের হইলে রাইসা বলে ওঠে। বাহ, দুজন বের হলে তাহলে। চুপ কর, শোন, আয়ানকে খেতে দিস। দেব না, তোর জামাইকে না খাওয়ায় রেখে দিব। না দিলি আমার তাতে কি? তোর ভাই বোন বুঝে গা। জান, আমি গেলাম। নদী আয়নকে চুমু দিয়ে চলে গেল। আয়ন রাইসা থেকে কিছুটা দূরে বসে ফোনে গেম খেলতে লাগলো। রাইসা আয়নকে বলল। খাবার খেতে আসো। আয়ন রাইসার কথা শুনে খেতে গেল। দুজন খাবার খেয়ে নিল। দুজন খেয়ে গল্প করতে লাগলো। দুপুর দিকে দুজন একসাথে রান্না করতে লাগলো। রান্না করা শেষ হলে রাইসা বলে। তুমি তাহলে খেয়ে নাও, আমি নদীর জন্য নিয়ে যাই। না, ওনার ওইখানে গিয়ে খাবো, একসাথে খাবো। নিজের হাতে আর খেতে মন চাচ্ছে না। ওরে রোম্যান্টিক দুলাভাই রে। ওকে, তাহলে আমি খেয়ে নিই, তারপর একসাথে যাব। ঠিক আছে। রাইসা আয়ন ফ্রেশ হতে চলে গেল। দুজন ফ্রেশ হয়ে বাসার রুমে আসলো। রাইসা খেতে লাগলো। খাওয়া শেষ হলে দুজন খাবার নিয়ে বাইকে করে বের হয়ে গেল। আয়ন রাইসা হসপিটালের সামনে নামলো। দুজন টিফিন ব্যাগ নিয়ে ভিতরে যেতে লাগলো। রাইসা আয়ানকে নদীর কেবিনে নিয়ে গেল। তুমি বসো, নদীকে দেখলে পাঠিয়ে দেব। ঠিক আছে। আয়নকে বলল। আয়ন টেবিলের উপরে টিফিন রেখে দিয়ে চেয়ারে বসে গেম খেলতে লাগলো আর নদীর জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ করে কেবিনের ভেতর কেউ বলে উঠল। আসসালামু আলাইকুম ম্যাম, আসবো? ম্যাম, আপনি বলেছিলেন এসএসসি পাশের সার্টিফিকেট দেখালেই চাকরি দেবেন, আমি নিয়ে এসেছি। কণ্ঠটা শুনে আয়নের বুকের ভিতর কেঁপে উঠল। আয়ন পিছনের দিকে ঘুরে তাকাতেই সামনে থাকা মেয়েটাকে দেখে চমকে গেল। আয়ন বসা থেকে উঠে পড়ল। রানের বুকের ভিতরে কষ্ট অনুভব হতে লাগলো। তুলি কিছু বলতে যাবে, সাথে সাথে নদী ভিতরে ঢুকে বলতে লাগলো। ওই ফাজিল, খাবার না খেয়ে আসছো কেন? হ্যাঁ, তুমি জানো আমি ব্যস্ত থাকি। আয়ন নদীর কণ্ঠে ভাবনার জগৎ থেকে বের হইল। আয়ন নদীকে বলল। তুমি খাওয়াই না দিলে খাইতে ভালো লাগে না, সেখানে আমি কি করব? যাই হোক, উনি তোমার কাছে এসেছে। দুঃখিত, ভুল সময় এসেছি। আপনারা খাবার খান, আমি পরে আসছি। আরে আসেন, সমস্যা নাই। নদীর কথা শুনে আয়ন নদীর পাশে গিয়ে টেবিলের উপর পা ঝুলিয়ে বসে গেম খেলতে লাগলো। তুলিকে নদী বসতে দিলে তুলি বসলো। তুলি নদীকে বলল। ম্যাম, আপনি আসতে বলেছিলেন, এই যে আমার সার্টিফিকেট।
নদী তুলির সার্টিফিকেট দেখতে লাগলো। আয়নকে নদী বলল। আয়ান গেমের শব্দ কমাও। আয়ন শব্দ কমিয়ে দিয়ে গেম খেলতে লাগলো। নদী তুলির সার্টিফিকেট দেখে বলল। বাট আপনার রেজাল্ট তো অনেক ভালো, এসএসসিতে A+ পেয়েছিলেন। জি। ওকে, আপনি তাহলে আগামীকাল থেকে কাজে জয়েন হয়ে নিন। আমি ওদের বলে দিব আপনাকে কাজ বুঝিয়ে দেয় যেন। ধন্যবাদ ম্যাম, তাহলে আমি আসছি। তুলি চলে যেতে নিলে নদী বলতে লাগলো। জান, এমন পাগলামি কেন করো? 2টা বেজে গেছে আর তুমি না খেয়ে আছো। এমন করবে না তো। বসো, আমি খাওয়াই দেই। নদীর কথাগুলো তুলির কানে গেলে তুলির বুকটা ফেটে যেতে লাগলো। তুলি ভাবতে লাগলো ফ্ল্যাশব্যাক। আয়ন তুলি গাছের নিচে বসে আছে। আয়ন তুলি কোলে মাথা দিয়ে শুয়ে থেকে বলল। তোমাকে চুড়িগুলোতে অনেক সুন্দর লাগছে। ইস, কবে যে বড় হব, তোমাকে বউ করে ঘরে তুলে নিব। এভাবে লুকিয়ে প্রেম করতে ভালো লাগে না। আমারও মনে হয় এখন যদি বড় হয়ে যাওয়া যায় তো তাহলে আমি তোমাকে বিয়ে করে নিতাম। তোমাকে সারা দিন তাকিয়ে থেকে দেখতাম আর তোমার সাথে অনেক দুষ্টুমি করতাম, তোমার কাছে অনেক বায়না করতাম। আমাকে কিছু না দিলে তোমার সাথে অভিমান করে থাকতাম। তুমি আমার রাগ ভাঙানোর জন্য মরিয়া হয়ে উঠতে, আমাকে অনেক ভালোবাসবে, আদর করবে। আমিও পরে তোমাকে ক্ষমা করে দিয়ে তোমাকে অনেক আদর করব। কত না রোমান্টিক হইতো, বাট কোনো স্বপ্ন পূর্ণ হচ্ছে না। হবে হবে, আমরা দুইজন পড়াশোনা করতে থাকি। আমি একটা জব নিব। আমি প্রতিদিন অফিস থেকে ফিরব। তুমি আমার জন্য ঠান্ডা পানি নিয়ে আসবে, আমার কোলে বসে আঁচল দিয়ে আমার শরীরের ঘাম মুছে দিবে, তোমার হাতে খাওয়াই দিবে। আমি সুযোগ পেলে তোমার সাথে দুষ্টুমি করব। তুমি বিরক্ত হয়ে যাবে, আমি তোমাকে আরও বেশি বেশি বিরক্ত করব। আর তুমি রেগে আমাকে মারতে আসলে আমি তোমাকে আদর করে বিরক্ত রাগ এক নিমিষে শেষ করে দিব। তুলি লজ্জা পেয়ে বলল। যা দুষ্টু, আমারও অনেক শরম পাচ্ছে। ওরে বাবা, আমার বউটা লজ্জা পেলে তো অনেক সুন্দর লাগে। যাও, আমার প্রশংসা করবে না, আমার অনেক শরম লাগে। দুজন খিলখিল করে হাসতে লাগলো। হঠাৎ কারোর ডাক শুনে তুলি ভাবনার জগৎ থেকে বের হয়ে দেখে নদীকে ডাকছে। নদী আয়নকে বলল। জান, পানি খেয়ে নাও, আমি আসছি। নদী হাত ধুয়ে চলে গেল। আয়ন পানি খেয়ে হাত ধুয়ে নিল। আয়নের ফোন বেজে উঠল। আয়ন কলটা রিসিভ করলো। নদীর আম্মু বলে উঠল। আয়ান, পৌঁছে গেছো নাকি? কিছু তো জানালেও না। সরি আম্মু। আয়ন নদীর আম্মুর সাথে কথা বলতে বলতে যেতে লাগলো। রাইসাকে দেখে বলল। নদী কোন জায়গায়? এই আয়ান, তোমার তো B+, তাই না? কেন? একজনকে রক্ত দিতে হবে, তুমি কি দিতে পারবে? বাসার মালিকের ছোট মেয়ে অ্যাক্সিডেন্ট করেছে, অনেক ব্লাড বের হয়ে গেছে। হ্যাঁ, কেন দিতে পারবো না? আচ্ছা আম্মু, পরে কথা বলবো, বাই। আয়ন কল কেটে দিয়ে রাইসার সাথে যেতে লাগলো। আয়ন ফ্রেন্ডদের SMS দেখতে দেখতে আয়ন চলে গেল। সামনে গেলে রাইসা বলে ওঠে। নদী, আয়ান রক্ত দেবে। আরে কি বলিস? আয়নের শরীর তো খারাপ, ওই এমনিতে অনেক দুর্বল হয়ে গেছে, আর রক্ত দেখলে মাথা ঘুরে পড়ে যায়। ওই কিভাবে দিবে? অন্যভাবে দেখতে হবে। আয়ন নদীর কথা শুনে সামনের দিকে তাকাতেই চমকে গেল। সামনেই সবাই আয়নের দিকে তাকিয়ে আছে। আয়ন রাইসাকে বলল। রাইসা আপু, আমি রক্ত দিব, আমার কিছু হবে না। মাথা ঘুরে পড়ে যেন যেও না। কুল আপু, চলেন। আয়ন রাইসার সাথে চলে গেল। নদী ওদের সাথে গেল। আয়ন রক্ত দিতে গেলে টেস্ট করতে লাগলো। টেস্ট করে আয়ন রক্ত দিতে লাগলো। আয়ন ভয়ে ইনজেকশন দিতে না চাইলে তখন ভিতরে কেউ একজন এসে আয়নের মাথার কাছে বসলো। আয়ন সাথে সাথে মানুষটাকে জড়িয়ে ধরলো। আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন ভয়ে খামচি দিয়ে ধরলো। আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। আয়ান, আয়ন ডাক্তার শুনে বুকের ভেতর কেঁপে উঠল। আয়নের আম্মুর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়নের আম্মু আয়নকে বুকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আয়নের চোখে পানি চলে আসলো। আয়নের রক্ত দেওয়া হয়ে গেলে রাইসা বলল। আয়ান, তুমি এখানে রেস্ট নাও, উঠো না, তোমার বউ আমাকে উধা করে দেবে। আয়ন রাইসার কথা শুনে ওর আম্মুকে ছেড়ে দিয়ে চোখের পানি মুছে হেসে পড়ল। আরে আমি ঠিক আছি, আপনি রক্ত নিয়ে যান। রাইসা চলে গেল। আয়নের আম্মু বলল। আয়ন বাপ, আমার এতদিন কথা ছিলি।
আন্টি আপনার কোথাও ভুল হচ্ছে, আমাকে অন্য কারোর সাথে মিলিয়ে ফেলছেন। আয়ন কথাগুলো বলে বেড থেকে উঠে পড়ল। আয়ন পড়ে যেতে নিলে সাথে সাথে আয়নের আম্মু ধরে ফেল। আয়নকে বলতে লাগলো। একটু রেস্ট নে বাবা। আয়ন বসে পড়ল। আয়নকে জড়িয়ে ধরল। আয়ন সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন কিছুক্ষণ বসে থেকে ওর আম্মুর হাত সরিয়ে দিয়ে বাইরে চলে গেল। আয়নের আম্মু আয়নের সাথে বের হলো। নদী বের হইলে সবাই নদীর কাছে গেল। নদী বলে উঠল। ভয়ের কিছু না আতিয়া, এখন বিপদ মুক্ত আছে। আপনারা কিছুক্ষণ পর দেখা করতে পারেন। আয়ান, তুমি ঠিক আছো? একদম ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না তো। ম্যাম, উনি আপনার কি হয়? জি, উনি আমার হাজবেন্ড। আয়ান, উনি আমাদের বাসার মালিক। তার স্ত্রী, ছেলে, ছেলের বউ আর একটা একমাত্র নাতি তাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ স্যার, আপনি না থাকলে আমার ননটার কী যে হতো। এই যে একজন দেখছেন, বিপদের সময় এর রক্ত কোনো কাজই নাই, মাতাল হয়ে বসে আছে। রূপা। বাবু তোমার নাম কি? জি, আমার নাম রাহাত। মাশাল্লাহ, এই নাও চকলেট। আয়ন পকেট থেকে চকলেট বের করে রাহাতকে দিল। রাত নিতে না চাইলেও আয়নের আম্মু বলল। দাদু ভাই নাও। সত্যি নিব? হ্যাঁ নাও। রাহাত হাত থেকে চকলেট নিল। আয়ন হেঁটে নদীর কাছে গিয়ে বলল। যাকে রক্ত দিলাম তাকে দেখতে পারি কি? যেতে পারো। আগে ওনার ফ্যামিলি দেখা করুক, আর তুমি পরে করো। তুমি বাসায় যাও। ডাক্তার সাহেবা, ওনাকে যেতে দেন, উনি দেখা করে আসুক। আন্টি, আপনারা যান, সমস্যা নাই, এই পরে করবে। ওনাকে যেতে দেন, আমার মেয়েটা অনেক খুশি হবে তাকে যে রক্ত দিল তাকে দেখতে পেয়ে। ডাক্তার সাহেবা, যেতে দেন। আয়ন কেবিনের ভিতর ঢুকলো। আতিয়ার পাশে বসে হাতের উপরে হাত রাখলে আতিয়া তাকালো। আয়নকে দেখে চমকে গেল। আতিয়া উঠতে যাবে, সাথে সাথেই আয়ন বলল। বনু, আসতে ব্যথা পাবি। ভাইয়া, তুমি কখন এসেছো? ভাইয়া, তুমি এত বছর কোথায় ছিলে? ভাইয়া, তুমি আমাকে ছেড়ে কিভাবে যেতে পারলে? আমাকে তো নিয়ে যেতে পারতে। তোমাকে ছাড়া আমি কিভাবে দিন পার করছি, তোমার কোনো হিসাব আছে? আতিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন আতিয়াকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে দিতে বলল। আমার মতো খারাপ ভাইয়ের জন্য এত কষ্ট কেন পাস বোন? আর বোন, তোর এই অবস্থা কিভাবে হলো? বড় চাচুর ছেলে রনি আমাকে মেরে ফেলতে চাইছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছি। কি, ওই তোকে মেরে ফেলতে নিয়েছিল মানে? আমি স্কুলে গেলে আমাকে অনেক জ্বালাতন করতো, আবার মেয়েদের সাথে অসভ্যতামি করতো। আমি প্রতিবাদ করেছিলাম, তারপর থেকে আমার পিছনে লেগেছে। আজকে আমাকে বাইক দিয়ে ইচ্ছে করে ধাক্কা মেরেছে। আমি ছিটকে গাছের সাথে বাড়ি মারায়, আর রাস্তার পাশে খাম্বার রড ছিল, ওইটাই আমার পেটের সাইড দিয়ে বের হয়ে গেছে। আয়ন রাগে হাত মুঠো করে ফেলল। আয়ন রেগে বলল। ওকে কোথায় পাওয়া যাবে এখন? ভাইয়া, বাদ দাও, ওদের সাথে লাগতে যেও না, ওরা অনেক খারাপ। কিছু বললে আমাদের আরও ক্ষতি করবে, আর তোমার ক্ষতি করলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমি আর তোমাকে হারাতে চাই না। ওই কোথায় আছে সেটা বল, আমাকে নিয়ে ভয় পাস না বোন, আমার কিছু হবে না। ভাইয়া, বাদ দাও। আয়নের ফোনে বেজে উঠল। সবাই ভিতরে ঢুকলো। আয়ন ফোনে কথা বলতে লাগলো। আব্বু বলেন। নদীকে বলো তো ফ্যাক্টরিতে গিয়ে দেখে আসতে। আব্বু, নদী তো ব্যস্ত আছে, আমি চলে যাব, বাট আপনি ফ্যাক্টরি বিষয়ে আমাকে কিছু তো বলেন নাই, আর ওকে মিথ্যা বলে এখানে পাঠিয়েছেন। তুমি এসব কিভাবে জানলে? রাইসা আপুর থেকে শুনেছি। শুনছো, ভালো হয়েছে। তাহলে তুমি বাইকটা দেখো, ওইটা তোমাদের দুজনের জন্য। তোমরা যদি ভালোভাবে চালাতে পারো তাহলে তো আলহামদুলিল্লাহ, না পারলে আর কি করার। আচ্ছা শোনো, ওইখানে গিয়ে দেখো কাজ কতটুকু করছে। আচ্ছা আব্বু, আমি যাচ্ছি। আয়ন কল কেটে দিয়ে আতিয়াকে বলল। বনু থাক, আমাকে একটু যেতে হবে, আমি পরে এসে দেখা করব। ভাইয়া, আমাকে ছেড়ে যাও না, আমি তোমাকে আর হারাতে চাই না। চিন্তা করিস না, আমি এখানে আছি কিছুদিন, তোর সাথে প্রতিদিন দেখা করব। আতিয়া, তুমি ওনাকে চেনো? চিনবো না কেন ভাবি, ওইটাই তো আয়ান ভাইয়া ছোট ভাই। রূপা অবাক হয়ে গেল। আয়ন কেবিন থেকে বের হয়ে গেল। রূপা বলে ওঠে। এসব কি বলো? উনি তো ডাক্তার, নদীর হাজবেন্ড।
কি, নদিয়াপুর হাজবেন্ড? হ্যাঁ আব্বা আম্মা, তোমার ভাই রাহা তো ছিল, ডক্টর তো পরিচয় করিয়ে দিল, আর উনি তো তোমাদের চেনেও না যেমন ভান করলো। কি জানি, বুঝতে পারছি না। আতিয়া সবার সাথে কথা বলতে লাগলো। আয়ন নদীর কেবিনে গিয়ে কপালে চুমু দিয়ে বলে, জান, আমাকে ফ্যাক্টরির ওইখানে যেতে হবে। যেতে হবে না, আমি চলে যাব, তুমি বাসায় যাও। না, তুমি থাকো, আমি যাচ্ছি, আমি ঠিক আছি। রাগ তুলো না, যাও বলছি। নদী রাগ দেখালে আয়ন উপায় না পেয়ে বলে, দুইজন একসাথে যাই। না, বাসায় যাও। প্লিজ, বাসায় একা একা ভালো লাগবে না তো। আয়ন অসহায়ভাবে তাকাতেই নদী আয়নকে নিয়ে বের হয়ে গেল। আয়ন বাইক চালাতে লাগলো, ফ্যাক্টরির সামনে চলে গেল। নদী বাইক থেকে নেমে পড়ল। তুমি থাকো, আমি দেখে আসছি। নদী চলে গেল। আয়ন বাইকের উপর বসে ভাবতে লাগলো। এই জায়গা কি আব্বু চাচ্চুরা বিক্রি করে দিয়েছে নাকি? আয়ন কথাগুলো ভাবতে লাগলো। নদী দেখা শেষ করে আয়নের বাইকে উঠলে আয়ন বাইক নিয়ে বাসায় চলে গেল। 5 দিন পর। কি ব্যাপার, কোনো সমস্যা হয়েছে কি? এত চিন্তা করছো কেন? আর বলো না, ফ্যাক্টরির ওইখানে পাশে একটা জমি আছে, ওইটা বিক্রি করতে চাইলো, এখন আবার না করে দিয়েছে। মেজাজটা খারাপ হয়ে যাচ্ছে। টাকা যা চেয়েছে সেটাই তো দিতে রাজি হয়েছিল। কার জমি? এই বাসার মালিকের মেছো ছেলে ঝামেলা করছে। ও, ওনারা কি কেন বিক্রি করবে না তার কোনো রিজন বলছে? না, তা বলে নাই। তাহলে চলো দেখা করি, তার সাথে কথা বলি। উনি কথা বলতে চান না, উনি কোনো কথা শুনবে না। আচ্ছা চলো, আমরা তার বাসায় গিয়ে কথা বলে দেখি। যাবে, অপমান করলে তোমার আবার রাগ উঠে যাবে। থাক, তুমি থাকো, আমিই যাই। আরে চলো, আমিও যাই, রাগ করবো না। আয়ন জোর করে নদী আয়নকে নিয়ে বের হইল। বাইক নিয়ে দুজন চলে গেল। আয়ন বাড়ির ভিতরে ঢুকতেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগলো। আয়ন চারিদিকে ঘুরে দেখতে লাগলো। নদী ভিতরে চলে গেল। আয়ন চারিদিকে ঘুরে ঘুরে দেখতে লাগলো আর ভাবতে লাগলো। কত পরিবর্তন হয়ে গেছে 5 বছরের ভিতরে। আয়নের হঠাৎ নদীর কথা মনে পড়তে তাড়াতাড়ি করে বাসের ভিতরে গেল। দেখে নদী উপরে আয়নের মেঝো চাচ্চু চিল্লাচ্ছে। আয়ন গিয়ে বলল, স্যার শান্ত হন, আপনি জমিটা কেন বিক্রি করবেন না? বিষয়টা আমাদের খুলে বললে আমরা আপনাকে জোর করব না। আয়নের কথা শুনে সবাই আয়নের দিকে তাকালো। আয়নকে দেখে আয়নের মেজো চাচ্চু থমকে গেল। আয়নকে কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছে না। আয়ন কাছে গিয়ে বলল, বেয়াদবি মাফ করবেন, অনুমতি ছাড়া বাসার ভিতরে ঢোকার জন্য। স্যার, আপনারা তো প্রথমে জমিটা বিক্রি করতে চেয়েছেন, পরে আবার মত চেঞ্জ করে ফেললেন। আসলে রিজনটা যদি বলতেন কেন না করে দিলেন, আর আপনাদের যদি আরও বেশি দামে বিক্রি করেন বিষয়টা আমাদের বলতে পারেন। আয়নের কথা শুনে মেজো চাচ্চু অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে লাগলো। নদী বলে ওঠে, দেখেন, আমাদের বিষয়টা খুলে বললে আমরা বিষয়টা বুঝতে পারবো। দয়া করে যদি বলতেন কেন জমিটা দিবেন না। ডাক্তার সাহেবা, ওইটাই আমার আদরের কলিজার টুকরা ভাতিজার নামে লিখে দিয়েছি আমি। আমার বড় ভাতিজা না বুঝে ওইটাই আপনাদের কাছে বিক্রি করে দিতে চেয়েছে। আমি বেঁচে থাকতে আমার ভাতিজার হক আমি কাউকে নষ্ট করতে দিব না। আয়ন কথাগুলো শুনতেই চোখের কোণে পানি টলমলো করতে লাগলো। নদী আয়নের চাচ্চুর দিকে তাকিয়ে বলল, ও আচ্ছা আঙ্কেল, উনি কোথায়? ওনাকে বলেন উনি বিক্রি করবেন নাকি। যদি উনি রাজি না হয় তাহলে জোর করতে চাই না। আমার কলিজার টুকরাটা আমাকে চেনে না, আমাকে ভুলে গেছে। জানেন, আমার কলিজার টুকরাটা ঠিক ওনার মতো আজ দেখতে হয়েছে হয়তো। দুঃখিত আঙ্কেল, ওনার স্মৃতি হারিয়ে গেছে, চিকিৎসা করাচ্ছেন না। স্মৃতি হারালে চিকিৎসা করালে ঠিক সুস্থ হয়ে যেত, কিন্তু সেই যে ইচ্ছে করে আমাদের কাউকে চিনতে চায় না। দুঃখিত আঙ্কেল, আপনাকে রাগানোর জন্য। আয়ন চলো, আব্বুকে বোঝাতে হবে। আয়ন নদীর সাথে উঠতে যাবে, তখনই আয়নের মেজো চাচ্চু বলে, আরে বসেন, চা নাস্তা করে যান। অন্য একদিন করব আঙ্কেল, আজকে আসি। উনি আপনার কি হয়? আর স্যার,
আপনি যদি চান তাহলে আমি আপনাকে ওই জমির উপরে কাজ করতে দিতে পারবো। মেজো চাচুর কথা শুনে নদী বেশ অবাক হয়ে বলল, সত্যি দিতে পারবেন? কত টাকা দেওয়া লাগবে এখন বলেন আমাকে। টাকা লাগবে না, আমাকে একটাই কথা বলেন তো, জি বলেন। উনি আপনার কি হয়, বডিগার্ড নাকি? সরি আঙ্কেল, বডিগার্ড কেন হবে? উনি আমার হাজবেন্ড। ও আচ্ছা, সরি, কিছু মনে করবেন না। আর সরি আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে প্রিয় মানুষদের বেইমানিগুলো সহ্য হয় না, মাথার ভিতরে সব কিছু এলোমেলো হয়ে যায়। সমস্যা নাই আঙ্কেল, আমি কিছু মনে করি নাই। আপনি আমার গুরুজন, আমি ওইসব কিছু মনে করি নাই। দাঁড়িয়ে আছেন কেন, বসেন দুইজন, ওই যে চা নিয়ে এসেছে। আয়ন নদী বসলো। আতিয়া চা বিস্কিট ফল কেটে নিয়ে এসে দিল। আতিয়া আয়নকে চা দিয়ে বলে, আমি আপনার জন্য বানিয়েছি, দেখেন তো কেমন লাগে। আতিয়ার কথা শুনে নদী ফুরকুচকে তাকালো। আয়ন 4 কাপ হাতে নিল। আয়ন চুমুক দিয়ে বলল, বাহ, অনেক মজা হয়েছে তো। বাট তুমি অসুস্থ মানুষ হয়ে চা বানাতে গেছো কেন? আমি আপনাকে দেখে একদম সুস্থ হয়ে গেছি। আতিয়ার কথা শুনে নদীর রাগ হতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে বুঝতে পারলো নদীর রাগ হচ্ছে। আয়ন ঢোক গিলে বলল, নদী কুল, তুমি যা ভাবছো বিষয়টা মোটেও তেমন না। আরে ওই আমার ছোট বোনের মতো তো আমি রক্ত দিয়েছি, এই জন্য তো আমরা ভাই বোন হয়ে গেছি। কুল, রেগে যাও না কিন্তু। আয়নের কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আতিয়া বলে ওঠে, আপু, আপনি আমাদের নিয়ে ভুল বুঝবেন না। আমি বোন হিসাবে ভাইয়ার জন্য চা বানিয়েছি। আপনি চাইলে আপনাকে ভাবি বলে ডাকতে পারি। দুজনের কথা শুনে নদী অনেকটাই শান্ত হলো। আয়ন নদীকে বলল, রেখে চাটা মুখে দিয়ে দেখো না পিচ্ছি, অনেক ভালো চা বানিয়েছে। নদী 4 কাপে চুমুক দিল। আতিয়ার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, অনেক মজা হয়েছে পিচ্ছি, আমাদের জন্য অত কষ্ট না করলেও পারতে। তুমি বসো। আপনাদের জন্য কিছু করতে পারলে নিজেকে ধন্য মনে করব। রাহাত, কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, আপনি কেমন আছেন? এইদিকে আসো, বসো। অ্যান্ড রাহাতকে নিজের কাছে বসালো। হঠাৎ করে বাসার ভিতর কয়েকটা ছেলে আর আয়নের বড় চাচু বাসার ভিতর ঢুকলো। একটা ছেলে অসভ্যতামি করতে লাগলো, বলতে লাগলো, ওই শফিক, তোর ছেলের অনেক সাহস বেড়েছে তাই না? আমার বাড়িতে গিয়ে হুমকি দিয়ে আসবো। ওই ভাঙচুর কর, যে ঠেকাবে তাকে মারবি। ছি, উনি তোমার গুরুজন, আর তুমি তার নাম ধরে এইভাবে কিভাবে রাখতে পারো? ও ডাক্তার সাহেব, আপনি এখানে নাক গলাবেন না। আপনাকে সম্মান করি তাই বলে আমাদের পারিবারিক বিষয়ে কথা বলবেন না দয়া করে। রনি আতিয়ার কাছে এসে আতিয়ার ব্যথার জায়গায় থাপ্পড় মারতে যাবে, সাথে সাথে আয়ন উঠে এক লাথি দিয়ে ফেলে দিল। আয়নকে মারতে দেখে সবাই চমকে উঠল। বড় চাচু কিছু বলার সাথে সাথে আয়ন ঘুরে দাঁড়ালো। আয়নকে দেখে বলে ওঠে, হ্যাঁ আমি, ওই কি বললি, শফিক আর তুই বলে ডাকলি তাই না? বয়স কত রে তোর? কেন তোর সাহস কি করে হয় আমাকে লাথি দেস? এই তোরা দাঁড়িয়ে আছিস কেন? মার শালাকে, হিরো সাজতে এসেছে। আয়নকে মারতে আসলে আয়ন দুজনকে মেরে ফ্লোরে ফেলে দিল। রনি উঠে দৌড়ে এসে মারতে যাবে। আয়ন পেটে ঘুষি মারলো, হাত ধরে মোচড় দিয়ে ধরে পড়ল। এই হাত দিয়ে আমার বোনের পেটে ঘুষি দিতে গেছস, এই হাত দিয়ে বাইক দিয়ে আমার বোনকে ধাক্কা দিয়েছস তাই না? আর এই মুখ দিয়ে আমার আব্বুকে অসম্মান করছস তাই না? আয়ন কথাটা বলে মুখে ঘুষি মারতে লাগলো। একের পর এক ঘুষি মারতে লাগলো। বড়ব্বু বলতে লাগলো, শফিক, তোর ছেলেকে থামতে বল, আমার ছেলেটা মারা যাবে তো। আয়ান ছেড়ে দে, আয়ান ওকে ছাড়। আয়ন বলে ওঠে, আমার সামনে থেকে সরেন। এতক্ষণ ধরে আপনার ছেলে বেয়াদবি করছিল, চুপচাপ দেখছেন, এখনো দেখেন। আঙ্কেল বেশি করে মারেন। মারো, বেশি করে মারো, ওকে মেরে হাড্ডি গুড্ডি ভেঙে দাও। ওরা অনেক বাড়াবাড়ি করে, আব্বুকে যা না তাই বলে গালাগালি করে। বড় চাচু তার ছেলেদের নিয়ে এসে আমাদের মারধরও করায়। সে মেজো চাচুকে মেরে 3 দিন বেঁধে রেখেছিল। আতিয়ার কথা শুনে আয়নের মাথা খারাপ হয়ে গেল। আয়ন রেগে বলে, কি চাচ্চুর গায়ে হাত দিয়েছিস তোরা? কে 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 হাত দিয়েছিস বল তোদের? আমি ভেঙে ফেলবো। আয়ন রনিকে মারতে যাবে আরেকটা, সাথে সাথে বড় চাচু আয়নের আপুর পায়ে ধরে বলে, ভাই তোর ছেলেকে থামা, আর মারলে আমার ছেলেটাই মারা যাবে।
আয়ান ছেড়ে দাও। আয়নের আপু আয়ন ওর আব্বু আম্মুর মুখে নিজের নাম শুনে আয়ন রনিকে ছেড়ে দিয়ে রনি ফুলরে পড়ে গেল রক্তাক্ত অবস্থায়। আয়নের বড় চাচু রনিকে নিয়ে চলে গেল। আয়নের আব্বু আয়নের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসতে যাবে, আয়ন সাথে সাথে ওর আব্বুর হাত ধরে ফেলো। আব্বু কি করছেন? আয়ান, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমাকে তুমি দয়া করে ক্ষমা করে দাও। আমি তোমার সাথে অন্যায় করে আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি আমার কলিজার টুকরে সন্তানকে বিনা কারণে গ্রাম ছাড়া করেছিলাম। আমার সন্তান যেমন হোক, আমার উচিত ছিল তোমার পাশে দাঁড়ানো। আমি সেটা পারি নাই। ন্যায় বিচার করতে গিয়ে আমি আমার সন্তানকে হারিয়ে ফেলেছিলাম। আয়ান, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমাকে যা শাস্তি দিবে আমি মাথার পেতে নেব। আয়নের আব্বু পা ধরতে যাবে, সাথে সাথে আয়ন ওর আব্বুকে জড়িয়ে ধরে বলে, আব্বু প্লিজ এভাবে ক্ষমা চাইবেন না। আপনার উপরে আমার কোনো রাগ নাই। আমার শুধু একটাই কষ্ট, আপনারা বাবা মা হয়ে আমাকে বাঁচানোর চেষ্টা করেন নাই। আমাকে ত্যায্য পুত্র করে দিয়েছিলেন। একবার ভেবেও দেখেন নাই আমি একা কোথায় যাব। বিশ্বাস করেন, অনেক রাগ অভিমান কষ্ট ছিল, কিন্তু আজ আমার আর কোনো রাগ অভিমান কষ্ট কিছু নাই। আপনি আমাকে বুকে জড়িয়ে নিয়েছেন, এতে আমি অনেক খুশি। আয়ান, আমাকে ক্ষমা করে দিস। আমি মা হয়ে তোর পাশে দাঁড়াতে পারি নাই। আমি তোকে ওদের হাত থেকে বাঁচাতে পারি নাই। আম্মু তুমি ঠিক করছো। স্বামীর অবাধ্য হও নাই। একজন আদর্শ স্ত্রী হয়ে নিজের কর্তব্য পালন করছো। শুধু সন্তানের জন্য কিছু করতে পারো নাই। আয়নের কথা শুনে আয়নের আম্মু বলে, আমি আমার সন্তানদের ভালো মা হতে পারি নাই। আমাকে তুই ক্ষমা করে দে বাপ। আয়নুর আম্মুর হাত ধরে বলল, আম্মু ক্ষমা চাও না তোমরা। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি যা হারিয়েছি তার থেকে বেশি পেয়েছি। একজন ভালো স্ত্রী যে আমাকে পাগলের মতো ভালোবাসে, আমার জন্য দুনিয়ার সবার সাথে লড়াই করতে রাজি, কিন্তু আমাকে ছেড়ে দিবে না। আমাকে বাবা মায়ের ভয়ে বলে নাই। আমাকে সেই চেনে না, আমি তাকে বিরক্ত করি। সেই তার বাবা মা ভাই বোন সবার সামনে আমার হাত ধরেছে, আমার জন্য লড়াই করেছে। আজ আমি অনেক সুখে আছি। আমার শ্বশুর শাশুড়ি, বড় ভাইয়া, শ্যালিকা সবাই আমাকে অনেক ভালোবাসে। আমার শাশুড়ি আমাকে কখনোই মায়ের অভাব বুঝতে দেয় নাই। আল্লাহর কাছে সবসময় দোয়া করতাম আমার ভাইয়া যেন ভালো থাকে, সুস্থ থাকে। আম্মু, আমার দোয়া কবুল হয়েছে। ভাইয়া, আমাদের সবাইকে ক্ষমা করে দিও। তুমি চলে যেও না। আর নদীর দিকে চোখ গেলে দেখে নদী রাগ ভর্তি চোখে ওদের দিকে তাকিয়ে আছে। আর ওর আব্বু আম্মুর ছেলে ওর চাচুকে জড়িয়ে ধরল। ওর চাচুর সাথে সকল অভিমান ভাঙিয়ে নিল। সবার সাথে মিল হয়ে গেলে আর নদীর কাছে গেল। নদী কোনো কথা না বলে চলে যেতে নিলে আর নদীর হাত ধরল। নদী এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, একদম আমাকে ধরবে না। নদী সরি, আমি জানি তুমি রাগ করছো। তোমাকে কিছু বলি নাই দেখে। নদী কি বলতাম, যাদের জন্য আমাকে কত কষ্ট সহ্য করতে হয়েছে, বুকের ভিতরে রাগ অভিমান এত ছিল, তাদের পরিচয় দিতে মন চাই নাই। তাই বলে আমাকে একবার বলবে না যে ওনারা তোমার বাবা মা? তোমাকে আগে কতবার জানাবে না? সরি আমার। বোমা, রাগ করো না। ওর মনের অবস্থা কি ছিল আমি খুব ভালো করে বুঝতে পারি। আমাদের মতো বাবা মাকে কিভাবে ওই পরিচয় দিবে যারা ওর পাশে থাকে নাই? কি এমন হয়েছিল যে তোমাকে বাড়ি থেকে বের হয়ে যেতে হলো? আয়নের আম্মু বলতে যাবে, আয়ন সাথে সাথেই বলে, আমি তোমাকে ঠান্ডা মাথায় বলবো, দয়া করে এখন জানতে চাও না। জানলে তুমি অনেক রেগে যাবে আমার উপরে। তোমার মাথা এমনিতেই গরম আছে। নদী কিছু বলবে তার আগেই আয়নের ফোনটা বেজে উঠল। আয়ন ফোনটা বের করে দেখে তিয়ার আম্মুর কল করেছে। আয়ান, নদী কোথায়? ফোন ধরে না কেন? আয়ান, তুমি একটু দেখো তো। আব্বু ওই আমার সাথে আছে। ফোনটা ওর কাছে দাও তো। আব্বু তার ছেড়ে আপাতত। আয়নের কথা শুনে নদী রাগী লোক নিয়ে তাকালো। আয়ন ভয়ে ঢোক গিলে বলে, ইয়ে মানে আব্বু, ওইটাই পরে কথা বলবো। আমার মাথার তার ছেঁড়া। আয়ানের, তোমাকে তো আমি।
অ্যান্ড সাথে সাথেই ওর আম্মুর পিছনে গিয়ে লুকালো। সবাই মিটিমিটি হাসতে লাগলো। ওদের ঝগড়া মারামারি দেখে নদী রেগে বলতে লাগলো, আমায় আর আমার তার ছেঁড়া সামনে আসো, আমি দেখিয়ে দেই তার ছেঁড়া কিনা। আমার মোটেও বোঝার দরকার নাই, আব্বু পরে কথা বলি, বাঘিনী হয়ে গেছে। আয়নের কথা শুনে তিয়ার আম্মু কল কেটে দিল। আয়নের আম্মু বলে, এই আমার বৌমাকে এসব কি বলিস? আম্মু ওকে সামনে দেন, ওই অনেকবার বাড়ছে। একদম না, আম্মু সামনে থাকো। ভাবি আমি কি হেল্প করব? ছোট আম্মু আমিও হেল্প করি। দুজনের কথা শুনে নদী বলে, করো। এই আমার সাথে বেইমানি হচ্ছে। আতিয়া রাহাত আয়নকে পিছন থেকে শক্ত করে ধরল। নদী গলা ধরতে যাবে, সাথে সাথেই আয়ন বলে ওঠে, বউ সরি, ভুল হয়েছে, ক্ষমা করে দেন, আর বলবো না, মাঝে মাঝে বলবো। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। নদী বলল, তুমি আমাকে মোটেও ভালোবাসো না আয়ান, তুমি আমার কাছে কোনো কিছু শেয়ার করো না। বিষয়টা অনেক খারাপ লাগছে আয়ান, আমি তোমার জন্য কি করি নাই বলতে পারো? আমি কোনো দিন তোমার কাছ থেকে কোনো কিছু লুকিয়েছি বলতে পারবে? নদীর কথাগুলো আয়নের খারাপ লাগলো। আয়ন হাঁটুকে কান ধরে বলল, আই এম সরি নদী, তুমি তো আমাকে একবার জিজ্ঞেস করেছিলে, আমি তোমাকে বলি নাই। তুমি বলেছিলে অতীত নিয়ে তোমার কিছু যায় আসে না, আমাকে বিয়ে করছো, আমি তোমাকে যেন ভালোবাসি, তোমার পাশে যেন সারা জীবন থাকি, কখনো যেন তোমাকে ধোকা দেই না, রাগ অভিমান যাই হোক কখনো তোমাকে যেন ছেড়ে না যাই। আমি তোমাকে কথা দিয়েছিলাম, আর এরপরে তো তুমি আমাকে কখনো আমার অতীত নিয়ে কথা তোলো নাই, তাই কাজ পড়াশোনা এইসব মাঝে এগুলো বলার সময় হয়ে ওঠে নাই। নদী আয়নের হাত টান দিয়ে সোজা করে দিয়ে রাগের লুক নিয়ে বলে, কতবার বলছি এভাবে কান ধরবে না? আমি কতবার বলবো যত যাই হোক আমার সামনে বা কারোর সামনে মাথা নত হবে না। ওঠো বলছি, ফাজিল কোথাকার। নদীর কথা শুনে সবাই চোখ দিয়ে পানি ঝরতে লাগলো। আতিয়া বলে, ভাইয়া তুমি লাইফে অনেক কষ্ট পেয়েছো, একটা দিক থেকে ভালো হয়েছে, তুমি লাইফে সঠিক মানুষটাই পাইছো, যে মানুষটা তোমাকে কারোর সামনে ছোট হতে দেখতে পারে না। আর ওই তোমাকে গ্রামবাসীর সামনে অপমান করছিল, জুতার মালা পরে গ্রাম ছাড়া করছিল, ওই যে তোমার লাইফে আসে নাই, এটাই হাজার শুকরিয়া। আতিয়ার কথা শুনে আয়ন উঠে না বলার ইশারা করতে লাগলো। নদী অবাক হয়ে আতিয়ার দিকে ঘুরে বলে, জুতার মালা মানে? আতিয়া এসব কি বলছো? নদী তোমাকে আমি সব বলছি, বাট তুমি জানতে চাই না, মেয়েটাকে প্রমিস করো। মেয়ের ব্যাপার। ওয়েট, রাগ করো না, সম্পূর্ণ কথা শুনবে, তারপর যা বলার বলো, কিন্তু মেয়েটাকে ওইটা জানতে চাইবে না। ওকে বলো শুনি। আমি এই গ্রামের একটা মেয়েকে ভালোবাসতাম, আমরা একে অপরের আগে অনেক ভালো বন্ধু ছিলাম, ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আটটার ওঠার পর বুঝতে পারি আমরা একে অপরকে ভালোবাসি। এসএসসি পরীক্ষার লাস্টের দিনে আমি আর ওই প্রতিদিনের মতো গাছের নিচে বসেছিলাম, বাদাম খাচ্ছিলাম আর ওকে রাগাচ্ছিলাম। ওই রাগে কান্না করতে লাগলে আমি ওকে জাস্ট কান্না থামানোর চেষ্টা করছিলাম। হঠাৎ করে গ্রামের কিছু মানুষ আমাদের দেখে ফেলে, আমাদের অন্য কিছু ভেবে সবার সামনে মেরে ধরে নিয়ে যায়। আয়ন কথাগুলো বলে কিছুক্ষণ থামলো। নদী বলে ওঠে, তারপর কি হলো? তুমি কিন্তু উল্টাপাল্টা কিছু বুঝবে না, আগে বলে দিলাম। তখন কিন্তু এত চালাক ছিলাম না আমরা, মানে বুঝতে পারছো? হ্যাঁ বুঝলাম, বাকিটা শুনি, তারপর কি করব না করব পরে দেখা যাবে। তারপর কি, আব্বু তখন এখানে সবার বিচার করত, এখানে যার যে সমস্যা আব্বু সমাধান করত। তো আমাদের দুইজনকে নিয়ে পুরো গ্রাম এক জায়গায় করে ফেলে। আমরা বোঝানোর চেষ্টা করলে কেউ আমাদের কথা শুনে না। ওই লোকগুলো বলে আমি ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করছি। আব্বু তো শুনে রেগে আমাকে মারধর করতে থাকে। আর ওর আব্বুর আবার আমার আব্বুর বন্ধু ছিল, উনি রেগে অনেক কিছু বলে, আমাকে মারেও। আমি সবাইকে বলতে থাকি আমরা একে অপরকে ভালোবাসি, আর আমরা কিছু করি নাই। আমার কথা কেউ বিশ্বাস করে না। ওকে জিজ্ঞেস করলে ওই সবাইকে বলে। আয়নের কথাই সাথে সাথে চোখের পানিগুলো গড়িয়ে পড়ে আয়ন
চোখের পানি হাত দিয়ে মুছে ফেল। আয়নের গলা আটকে আসতে লাগলো। আয়নের দিকে তাকিয়ে নদী বলে, তারপর কি হলো? ওই মেয়েটা কি বলছিল? তোমাকে ভালোবাসে? না, সেই সোজা বলে দিয়েছে আমার সাথে কোনো সম্পর্ক নাই। আমি নাকি ওকে জোর করে খারাপ কাজ করতে চেয়েছিলাম। এইটা শুনে সবাই বিশ্বাস হয়ে গেল। আব্বু আম্মু, আমার ফ্যামিলি সবাই আমাকে ঘৃণা করতে শুরু করলো। শুধু আতিয়া ছাড়া আমার বিরুদ্ধে সবাই চলে যায়। আমাকে 50টা বেতের বাড়ি দেয়। আব্বুর সাথে আমাকে ত্যায্য পুত্র করে দেয়। গ্রামবাসী সবাই আমার মুখে খালি আর জুতার মালা দিয়ে গ্রাম থেকে বের করে দেয়। আমার কোনো কিছুতে কষ্ট হচ্ছিল না, শুধু কষ্ট একটাই, আমার আম্মু আমাকে বিশ্বাস করে নাই। সেই নীরবে কান্না করে গেছে, কোনো প্রতিবাদ সে করে নাই। সেইও আমাকে বিশ্বাস করে নাই। কি? ওই মেয়েটার সাথে এত বছর সম্পর্ক আর সোজা ভালোবাসা অস্বীকার করলো? আমাকে একটু নামটা বলো তো দেখি মেয়েটাকে। বাদ দাও, একদিকে লাভ হয়েছে। কোন দিকে? ফেক ভালোবাসা বিদায় নিয়েছে, রিয়েল লাইফ পার্টনার পেয়েছি। ঢং করো না। অন্য একটা মেয়ের জন্য চোখের পানি ফেলছো। আমার কি কিছু বলা উচিত বলে মনে হয় না তোমার? অ্যান তাড়াতাড়ি করে চোখ মুছে বলল, দূর দূর, কই এসব রাখো। চাচ্চু, ওই জমিটা সত্যি কি আমার নামে লিখে দিয়েছো? হ্যাঁ, সব ভাগাভাগি করা হয়েছে, সবাইকে সমান ভাগ দেওয়া হয়েছে। ও আচ্ছা, তাহলে কি তুমি কাজ শুরু করে দিতে বলো, আর আব্বুকে কল দিয়ে কথা বলে নাও। তুমি কত করে নিবে? চাচ্ছু তো তোমার অনুমতি ছাড়া বিক্রি করবে না। তুই কথা শুনে আইন ভুরু কুচকে তাকালো। মেজো চাচ্চু বলে, দুঃখিত বৌমা, আমি রাগের মাথায় তোমার সাথে খারাপ ব্যবহার করছি। আসলে রাফি কাউকে না জানিয়ে মাতব্বরি করেছে, বিষয়টা জেনে অনেক রাগ হয়েছিল। চাচ্চু, আমি আপনার কথায় কিছু মনে করি নাই। আয়ান, বলো না কেন? আসলে মনে হচ্ছে তুমি অনেক দিন ধরে আমার হাতে মার খাও না। এইসব কি বলিস? আমাদের ফ্যামিলি থেকে বউদের গায়ে হাত তুলছে? ছি আয়ান, সিনিয়র গায়ে হাত দিতে চাও? ছি, বেয়াদব কোথাকার, কোনো শিক্ষা নাই। নদী কথাগুলো বলে মিটিমিটি হাসতে লাগলো। আয়নর আম্মুর দিকে তাকিয়ে বলল, আরে কি করব, ওই ফ্যাক্টরিটা আমাদের দুইজনের জন্য করা হচ্ছে। আমরা যদি দুইজন ঠিকভাবে চালাতে পারি তাহলে উনি আমাদের দিয়ে দিবে। আমাদের পরীক্ষা নেওয়া হবে। বাট এই ঘাটতেরা বউ তো খালি নিজের জিদের উপরে চলে। কি? আমি ঘাটতেরা? আতিয়া, তোমার সামনে তোমার ভাবিকে অপমান করা হচ্ছে, তুমি চুপচাপ দেখছো? ছি নদী। নদীর কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। আয়ন নদীর কাণ্ড দেখে হাসি থামাতে পারল না। আয়ন বলে ওঠে, দুষ্টুমি রাখো। হসপিটালে যাবে না নাকি? বাসায় যাব, আমার কাজ আছে। বৌমা, ওই বাসায় থাকা লাগবে না, তোমরা 3 জন এখানে চলে আসো। আয়ান যা ভালো বুঝে ওকে বলেন। আর আচ্ছা, আমি আসছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। নদী সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গেল। আয়নকে আতিয়া বলে, ভাইয়া ভাবি অনেক ভালো, উনি এত বড় লোক হয়ে কোনো অহংকার নেই, তাই না? হ্যাঁ, ওই আমার বউ বলে বলছি না, ও অনেক ভালো। ওইখানে এসেছে গরিবদের ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য। বাট এইসব আমার শ্বশুরের প্ল্যান ছিল। আসলে এই কোম্পানিতে বসতে চাই না, ওদের নিজস্ব হসপিটাল আছে, সেটাতেও জয়েন না হয়ে আমাদের গ্রামে চলে এসেছে। যা একবার বলবে সেটাই করে। একদিক ভালোই হয়েছে, তোমাকে আমরা আবারও ফিরে পেলাম। হ্যাঁ ভাবি ঠিক বলেছে। আয়ান চল, খাবার খেয়ে নিবি। আম্মু, আমি খেয়ে এসেছি, আমি এখন কিছু খাবো না। চাচ্চু রাকিব কোথায় থাকে? মাঠে হয়তো বন্ধুদের সাথে খেলাধুলা করছে। ও আচ্ছা, ওকে, আমি আসছি, ওর সাথে দেখা করতে গেলাম। চাচ্চু, আমিও যাব। আসো। আয়ন রাতকে নিয়ে বের হয়ে গেল। দুজন বাইকে উঠে সোজা কলেজ মাঠে চলে গেল। আয়ন রাত বাইক থেকে নামলো। দুজনকে নামতে দেখে সবাই অবাক হয়ে গেল, তাকিয়ে থাকলো। আয়ন হেলমেট খুলে তাকাতেই রাকিব ভুরু কুচকে তাকিয়ে থাকলো। রাহাতকে বলো, রাহাত, ওইটা কে? ভালো করে দেখো চাচ্চু। আয়ন কাছে আসলে রাকিব অবাক হয়ে গেল। রাকিব দৌড়ে আয়নের কাছে এসে জড়িয়ে ধরলো। অ্যান তাল সামলাতে না পেরে ঘাসের উপরে দুজন পড়ে গেল। অ্যান কিছু বলার কি রাকিব বলতে লাগলো, আয়ান তুই? ভাই আমার বিশ্বাস হচ্ছে না, আমি কি স্বপ্ন দেখছি?
তোমাকে তো চেনাই যাচ্ছে না। এতদিন পর ফিরলি। এতদিন কোথায় ছিলি তুই? তুই জানিস আমরা কত তোকে খুঁজেছি? আব্বু, আমি কত খুঁজেছি তোকে, কোথাও পাই নাই। এতদিন কোথায় ছিলি? আরে ভাই ওয়েট, আমাকে বলার তো সুযোগ দে। ও হ্যাঁ, তাই তো। চাচু তোমরা উঠো, ঘাসের ভিতরে সাপ বের হইতে পারে। রাহাতের কথা শুনে আয়ন উঠে পড়ল। রাকিবের দিকে হাত দিলে রাকিব হাত ধরে উঠে পড়ল। আয়ন বাকিদের সামনে গিয়ে কৌশল বিনিময় করতে লাগলো। সবাই আয়নকে জড়িয়ে ধরতে লাগলো। দোস্ত, আমরা কি স্বপ্ন দেখছি নাকি? আমাদের তো বিশ্বাসই হচ্ছে না তুই আমাদের সামনে। আমরা তো ভেবেছি তুই হারিয়ে গেছস, আর কোনোদিন ফিরবি না। সবার কথা শুনে আয়ন হেসে বলে, তোদের না জ্বালিয়ে এত তাড়াতাড়ি হারিয়ে যাব এটা কি ভাবা যায়? আগে তোদের জ্বালাবো, তারপর হারানোর চিন্তা করব। আয়ান, তুই এতদিন কোথায় ছিলি? ঢাকা ছিলাম। কার কাছে? আর তোকে দেখে তো মনে হচ্ছে অনেক ভালো আছোস। তোদের দোয়ায় আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এখন কাহিনী বল, কোথায় ছিলি? আমি এক দাদুর সাথে বস্তিতে থাকতাম। ওনার ছেলে সন্তান বলতে কেউ নাই। তার একটা দোকান ছিল, আমি তার দোকান সামলাতাম আর তার কাছে থাকতাম। দোকানে একটা কাস্টমার আসতো, তার লগে প্রেম হয়ে যায়। তারপরে আর কি, পালিয়ে বিয়ে করি। তারপর শ্বশুর বাড়িতে গিয়ে উঠি। কেউ মেনে না নিলে পরে সবাই মেনে নিয়েছে, আলহামদুলিল্লাহ। বাহ বাহ, কি ভাগ্য। তা ভাবি কোথায় আমাদের? হসপিটালে। কি? ভাবির কি হয়েছে? হাসপাতালে কেন? আরে চাচু, ডাক্তার নদী আছে না, উনি তো আমার ছোট আম্মু। কি? সবাই চোখ বড় বড় করে তাকালো। একজন বলে ওঠে, মজা করছিস নাকি? অত সুন্দর মেয়ে তোর বউ কিভাবে হয়? আর উনি যা বড় লোক, ওনার সাথে তো যাই নাকি? রাহাত বলে, আরে সত্যি তো, ছোট আম্মু তো উনি। আমরা বিশ্বাস করি না। ওকে করিস না, সময় হইলে প্রমাণ করে দিব। যাই হোক, এখানে সারাদিন থাকোস নাকি? কি আর করব, কাজ কাম নাই, তাই এখানে বসে থেকে আড্ডা দেই। তুই বসে আয়, টাস খেলবি নাকি? খেলবো। রাহাত আবু 500 টাকা নিয়ে চকলেট চিপস কিনে খাওগা, বাসায় চলে যাও। আরে নাও। আয়ন জোর করে দিল। রাহাত খুশি হয়ে ধন্যবাদ দিয়ে চলে গেল। আয়ন ওদের সাথে বসে খেলতে লাগলো। রাইসা কলেজের পাশ দিয়ে যাচ্ছিল। আয়নকে দেখে রাইসা বেশ অবাক হয়ে গেল। রাইসা মাঠের ভিতরে এসে আয়নের পিছনে গিয়ে দাঁড়ালো। সবাই অবাক হয়ে তাকায়। আয়নের কাঁধে হাত দিলে আয়ন হাতটা সরিয়ে দিয়ে কাঠ খেলায় মনোযোগ দিতেই দেখতে লাগলো রাইসা বারবার কাঁধে হাত দিলে। আয়ন বিরক্ত হয়ে বলে, আরে ধুর, কে ভাই এত জ্বালাচ্ছেন কেন? আয়ন কথাটা শুনে পিছনে ঘুরে তাকাতে আয়ন ভেবেচাকা খেয়ে গেল। আয়ন লাফ দিয়ে ঠাস করে ফেলে দিয়ে ঢুক গিলতে ঢুক গিলে তোতলাতে তোতলাতে বলে, আপনি আপনি এখানে কি করছেন? জি আমি। এসব কি? মানে না, মানে ভুল বুঝতেছেন। ওঠো, এখন ওঠো তাড়াতাড়ি। উঠবে নাকি নদীকে কল দিব? এই না না, উঠতেছি। আয়ন উঠে পড়লো। রাকিব বলে ওঠে, ওই মেয়ে মানুষের কথা শুনে উঠে পড়ছিস কেন? খেলার মাঝখান থেকে যেতে পারবি না, বস বলছি। আর ডাক্তার সাহেব, আপনি এখানে কি করেন? আমাদের খেলা নষ্ট করে দিচ্ছেন কেন? নষ্ট করছি, বেশ করছি। এত বড় বড় ছেলে হয়ে এখানে বসে এইসব করতে লজ্জা করছে না? সারাদিন তো দেখি এখানে বসে থেকে এইসব খেলো। তোমাদের বাবা মা কিছু বলেন না নাকি? ডাক্তার সাহেবা শুনেন, জ্ঞান দিবেন না। আপনি এখান থেকে যান। আমাদের রোগী দেখেন গিয়ে, আমাদের দেখতে বলে নাই। রাকিবের কথা শুনে রাইসা রেগে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, ছি, তুমি এসব বেয়াদব ছেলেদের সাথে বসে খাচ্ছ। বাসায় চলো। তোমার 12টা যদি আমি না বাঁচাই, আমার নামও রাইসা না। এই যে, কাকে বেয়াদব বলেন? এখন চলো বাসায়। আপনি যান, আমি পরে আসছি। এখন আসতে বলেছি, আমার সাথে চলো বলছি। পরে যাই প্লিজ, রাগ করেন না। ওই আয়ানের বাচ্চা, তুই ওনার সামনে এত মিনমিন করে কথা বলস কেন? ধ্যাত, তুই চুপ কর তো। উনি আমার বউয়ের বান্ধবী। আমার বউ জানলে আমার 12টা বাজাবে। কি? তোর বউ? সত্যি ডক্টর নদী নাকি? জি ভাই। আরে তাহলে তো উনি আমাদের বেআইন হয়। আসসালামু আলাইকুম বেআইন সাহেব, এত রাগ করেন কেন? আমরা তো জুয়া খেলছি না, জাস্ট এমনি কার্ড খেলছি। আয়ান চলো তো। রাইসা আয়নের হাত ধরে টেনে নিয়ে যেতে লাগলো। আয়ন বাইকে উঠে পড়লো। রাইসা আয়নের বাইকে
উঠে পড়ল। দুজন চলে গেল। একজন বলে ওঠে, ভাই ভাগ্য ভালো, আগে জানলাম নদী ম্যামের জামাই আয়ান। যদি ওর সামনে উল্টাপাল্টা বলতাম তাহলে কি যে হইতো। রাখ, এই রাইসা ম্যামকে পটাতে হবে। শালা গ্রামের সুন্দর মেয়ের সাথে প্রেম করলো, আবার ওর জন্য গ্রাম ছাড়া হয়ে সব থেকে বেশি সুন্দরী বড়লোক বাপের মেয়েকে বিয়ে করছে। ওর কপালে নাকি অন্য কিছু। আর আমাদের দেখ এখানে বসে এইসব বাল খেলছি। থাক, আমি গেলাম। রাকিব কথাগুলো বলে উঠে চলে গেল। আয়ান রাইসা বাইকে যেতে লাগলো। রাইসা বলে ওঠে, এখানে তোমার থাকা লাগবে না। তুমি দেখছি এই বাদর ছেলেদের সাথে থেকে খারাপ হয়ে যাবে, ঢাকা চলে যাবে। আমার বান্ধবী যদি জানে তোমার কি হাল করবে, তোমার নিশ্চয়ই জানা আছে। আরে আপু, ওরা আমার ফ্রেন্ড। আর আপু, আমি ওই গ্রামের ছেলে। আপনি যে বাসায় থাকেন ওই বাসার মালিক আমার আব্বু। আয়নের কথা শুনে রাইসা হা হয়ে গেল। রাইসা বলে ওঠে, কি উল্টোপাল্টা কথা বলছো? উনি তোমার আব্বু মানে? হ্যাঁ, উনি আমার আব্বু। রাকিব আমার কাজিন মেজো চাচুর ছেলে। এসব নদী জানে? হ্যাঁ, ওই জেনেছে। ওকে সব কিছু বলেছি। তাহলে তো তুমি এখানে সব কিছু চেনো জানো। বাট তুমি তো আগে বলেছো তোমার এই দুনিয়াতে কেউ নেই, যার কাছে থাকতে সেই তো মারা গেছে। হঠাৎ করে তোমার আবার ফ্যামিলি আসলো কই থেকে? সেই অনেক কথা আপাতত বলতে পারবো না। খুব ভালো, তাহলে তুমি সেই রেফিস্ট? রাইসার কথা শুনে আয়ন বাইক থামিয়ে দিল। রাইসার দিকে তাকাতেই রাইসা নেমে পড়ল। বাসের ভিতরে চলে গেল। আয়ন কিছু না বলে গেট দিয়ে ভিতরে চলে গেল। রাইসা সোজা সিঁড়ি পেয়ে দরজা খুলে নিজের রুমে চলে গেল। আয়ন ওর রুমে চলে গেল। ফ্রেশ হয়ে ঘুমিয়ে দিল। সন্ধ্যায় ঘুম ভাঙল। বসার রুম থেকে হাসাহাসি করার শব্দ আসলো। আয়ন উঠে ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আতিয়া, রূপা, আয়নের কাজিনরা এসেছে। আয়নকে দেখে বলল, ভাইয়া ঘুম হয়েছে? কখন এসেছিস বোন? 20 মিনিট হয়ে গেছে। রাহাত আসে নাই? না, ওই কোচিংয়ে গেছে। ও আচ্ছা। আয়ন নদীর পাশে বসতে বসতে বলল, আয়ান, তোমাকে ঢাকা যেতে হবে। কেন? আব্বু দেশের বাইরে যাবে। ও আচ্ছা, কখন যাওয়া লাগবে? রাতে গেলে বের হয়ে যাও। ঠিক আছে। আয়ন বসে থেকে সবার সাথে আড্ডা দিতে লাগলো। রাতে আয়ন, রাইসা, নদী একসাথে আয়নদের বাসে চলে গেল। তিনজন সবার সাথে বসে খাবার খেয়ে আড্ডা দিতে লাগলো। আয়ন টাইম দেখে বলল, আচ্ছা নদী আপু, তোমরা তাহলে এখানে থেকে যাও, আমি তাহলে বের হচ্ছি। আয়ন কোথায় যাবি? ঢাকা যেতে হবে। আব্বু দেশের বাইরে যাবে। ভাইয়া চট্টগ্রামে আছে, তাই আমাকে দেখতে হবে বাকিটা। সাবধানে যাস, রাত করে বের না হইলে হয় না, সকালে গেলে তো পারিস। এখন গেলে সকালের ভিতরে পৌঁছে যাব। আচ্ছা, আসছি। আয়ন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। সকালে পৌঁছে গেল। নদীর বাসার ভিতর ঢুকে বাইক রেখে সদর দরজায় নক করলো। দরজা খুলে আয়ন নোভাকে দেখে অবাক হয়ে পড়ল, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর কবে এসেছেন? গতকাল এসেছি, ভিতরে আসো। আয়ন ভিতরে গেলে নদীর আম্মুকে সালাম দিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে নদীকে কল দিল। নদী কল রিসিভ করে বলল, পৌঁছে গেছো? এসে গোসল করে তোমাকে কল দিলাম। কি করো? শাশুড়ি আম্মুর সাথে বাইরে যাব। কোথায়? মেজো কাকির বাবার বাড়িতে যাব। ও আচ্ছা, যাও যাও, ঘোরাঘুরি করো। আর কত জায়গায় যে যাওয়া লাগবে তোমাকে। তোমার হিংসে হচ্ছে নাকি? অল্প অল্প। ফাজিল। আচ্ছা, বের হব। কলে থাকো, কল কেটে দেওয়া লাগবে কেন? বড়দের সামনে কথা বলবো নাকি? শরমেরও তো ব্যাপার আছে। কি বলবে শুনি? আচ্ছা, আমার বউ শরম পাচ্ছে যখন, তখন একটা কাজ করতে পারো। কি? কিস দিয়ে যাও না জান। নদী কিছু বলবে, সাথে সাথে পিছন থেকে রূপা এসে বলল, আমি দেব নাকি? রূপাকে দেখে আয়ন লজ্জা পেয়ে গেল। আয়ন ভেবাচাকা খেয়ে বলে, মানে ভাবি ভালো আছেন? জি দেবরজি, আমি তো ভালো আছি। কিস দিব কি? আচ্ছা, বাই। আয়ন কলে কেটে দিলে রূপা হাসতে লাগলো। নদী লজ্জা পেয়ে গেল। রূপা বলে, হয়েছে, জামাইয়ের মতো লজ্জা পা, চল নিচে চল। চলেন। নদী রূপা নিচে চলে গেল। এদিকে আয়ন নিচে চলে গেল। আয়ন নিচে গেলে নদীর আম্মু বলে,
আয়ান তুমি খেয়ে ঘুমিয়ে যাও, সারা রাত তো বাইক চালিয়ে এসেছো। আব্বু কখন গেছে? রাতে চলে গেছে। আয়ন কিছু বলবে, নদী কল দিতে লাগলো। নোভা বলে ওঠে, আপু না কল দিচ্ছে, ধরো না কেন? ধরি। আয়ন কল রিসিভ করতেই আতিয়া বলে ওঠে, ভাইয়া পিচ্ছি বলো। দেখো ভাবি কি করে। আতিয়া কথাটা বলে ক্যামেরা পিছনের দিকে ধরলো। আয়ন ফিক করে হেসে দিল। নদী আরও কিছু ভাবিরা মিলে রাহাতকে মেকআপ করে দিচ্ছে। নোভা এসব দেখে বলে ওঠে, আপু কি করো? ওই ছেলেটা কে? আয়ান, তুমি আবার এভাবে চুপ করে আছো কেন? তোমার বইয়ের পাশে ছেলে মানুষ, কিছু বলছো না? নদী রাহাতকে ফোনটা হাতে নিয়ে বলে, কিরে তুই বাসায় কবে এসেছিস? গতকাল এসেছি। তুমি কোথায় আছো? এত মানুষ কেন? আর ওই ছেলেটা বা কে? এভাবে ভূত সাজাচ্ছ কেন? আরে ওইটাই আমার ভাতিজা। আমি আমার মেঝো চাচি শাশুড়ির বাসায় এসেছি। এখানে সব ভাবিরা, আমার ননদরা, আরও কিছু ননদ আছে, সবাই মিলে প্ল্যান করেছি রাহাতকে ভূত সাজিয়ে প্র্যাঙ্ক করব। কি বলো? তোমার চাষি শাশুড়ি কি কও এগুলো? তুই কোথায় নদী? আর এইসব আবল তাবল কি বলছিস? আয়াম তো এতিম, ওর ফ্যামিলি কোথায় পাস? ভাবি আপনারা বাকিটা দেখেন, আমি একটু কথা বলে আসছি। নদী কিছুটা দূরে গিয়ে বলতে লাগলো, আয়ান কোথায়? ও তোমাদের কিছু বলে নাই? আমি যে বাসায় ভাড়া থাকি ওই বাসার মালিক আয়ানের আব্বু। আয়ান এতিম না। আয়ান রাগ করে গ্রাম ছেড়ে দিয়েছিল। আমাদের ফ্যাক্টরিতে যে জমি অর্ধেক ওদের। আয়ান তোকে আগে বলেছি কি যে ওর ফ্যামিলি আছে? তা বলে নাই। ওই মনে অনেক আঘাত পেয়েছিল। ওর বাবা মা কারোর সাথে কোনো যোগাযোগ রাখেনি। আমি তোমাকে পরে সব বলবো। আচ্ছা আমি ফোনটা রাখছি, মেঝো আম্মু ডাকছে। ওকে যা। নদী কল কেটে দিল। নোভা বলে, বাবা, তোমার মেয়ে দেখি সব পরিবেশে সুন্দর মানিয়ে নেয়। যাক, বিষয়টা ভালোই লাগছে। আমার মেয়েটার কত হাসি খুশি লাগছে, সবার সাথে কত আনন্দে আছে। আর মেয়েটাকে নিয়েও চিন্তাও থাকলো না, শ্বশুর বাড়িতে আছে। নোভা কিছু বলবে, তার আগে আয়ন নিচে এসে বলে, আম্মু আমি বের হচ্ছি। খাবার খেয়ে যাও। আচ্ছা দিন। আয়ন খেতে বসলে নদীর আম্মু খেতে দিল। আয়ন খাবার খেয়ে ফোন নিয়ে চলে গেল। অফিস ছুটি হলে আয়ন অফিস থেকে বের হয়ে বাইকে উঠতে যাবে, সাথে সাথে নদীর কল আসলো। আয়ন কল রিসিভ করলো। হ্যাঁ জান বলো। ভিডিও কলে আসো। বাইকের উপরে আছি জান, বাসায় গিয়ে কল দিব। আয়নের মুখে জান শুনে লজ্জায় পড়ে গেল। পিছন ক্যামেরা দিলে আয়ন জিপায় কামড় দিয়ে সব ভাবিরা বসে আছে। আয়ন বলে ওঠে, দূর, এত শরম পাওয়ার কি আছে? আমার বউকে আমি জান বলছি, এখানে সমস্যা কি? আয়নের কথা শুনে সবাই বলে ওঠে, তাই তো। তা দেবরজি, আমরা ধরবো জন্য কি পালাইছো নাকি? কেমন আছেন আপনারা? আর পালাবো কেন? 10 দিন পর যাব, পরে দেখব, তখন যেন আবার আপনারা পালান না। দেখা যাবে, এসো। আর তোমার বউ এত লজ্জা কেন পায়? দাদিরা কিছু বললে লজ্জায় লাল হয়ে যায়। আমার বউটাকে একটু বেশি পাকনা বানিয়ে দিয়েছেন। লজ্জাবতী বউ ভালো লাগে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। রূপার ভাবিরা বলে, লজ্জাবতীকে বানিয়ে দিব আমাদের মতো? রায়ান বলে ওঠে, না না, এমন বানানোর দরকার নাই। রায়ান বাইক চালাতে চালাতে কথা বলতে বলতে যেতে লাগলো। আয়ন বাইক চালাতে চালাতে কথা বলতে বলতে যেতে লাগলো। হঠাৎ করে একটা মেয়ের সামনে এসে পড়লো। আয়ন মেয়েটাকে দেখে চমকে গেল। আয়ন বাইক থামালে মেয়েটা সোজা আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন সরানোর চেষ্টা করতে লাগলো। মেয়েটা কান্না করতে করতে বলে, আয়ন আমাকে ক্ষমা করে দাও। আয়ন প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে ছাড়া ভালো নেই আয়ান। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি প্রথমে বুঝতে পারি নাই, এখন আমি বুঝতে পারছি আমি তোমাকে ছাড়া ভালো নেই। মেয়েগুলো কথা শুনতে পেল সবাই। আয়ন কিছু বলার আগেই নদী ফোন কেটে দিল। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, কি আবল তাবল কথা বলছো? তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? মেয়েটা রাস্তার উপর থেকে উঠে আয়নকে জোর করে ধরে বলে, আমি তোমাকে ছাড়া ভালো নেই। আমি ঠিক বলছি, আমি তোমাকে অনেক ভালোবাসি আয়ান। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমাকে একবার সুযোগ দাও। আমি তোমাকে কখনো কষ্ট দিব না।
আমি তোমাকে রাজার মতো করে রেখে দেব। আয়ন রাগ উঠে সজোরে ধাক্কা মেরে গালে থাপ্পড় বসিয়ে দিয়ে বলে। যত সব ফালতু মেয়ে, তোকে আমি বোনের মতো ভালোবাসি আর তুই কি বলো সেসব? মেয়েটা বলে, আয়ান, তুমি আমাকে যদি ভালো নাই বাসো তাহলে তুমি আগে কেন আমাকে দেখতে যেতে? কেন আমাকে গিফট করতে, আমাকে নিয়ে ঘুরতে যেতে? কেন আমার সাথে এত ভালোবাসার অভিনয় করে আজ এসব বলছো? প্লিজ আয়ান, আমাকে ফিরিয়ে দিও না। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি আয়ান, প্লিজ। আয়ন মেয়েটার কথা শুনে এক ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে আয়ন রাগে বলে ওঠে, জাস্ট শ্যাট আপ। তুমি আমার ছোট বোনের মতো, কাকার সংসার চালাতে কষ্ট হতো তাই আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করতাম। কারণ দাদু মারা যাওয়ার পর তোমরা ছিলে যে আমার খোঁজ খবর নিতে। আমার ছোট বোন আছে তোমার বয়সে, তাই আমি তোমাকে আমার ছোট বোন ভেবে এত গুরুত্ব দিয়েছি। আর তুমি এখন এসব কী ধরনের কথা বলছো? হ্যাঁ, আয়নের কথা শুনে মেয়েটা কান্না করতে করতে বলে, তুমি এসব কি বলো? তোমার তো কোনো ফ্যামিলি নাই। আয়ন মেয়েটার কথা শুনে বলে, আমার সব আছে। আর আমি তোমাকে সবসময় পিচ্ছি বলে ডাকতাম। পিচ্ছি আমার ছোট বোনকে বলতাম, এই যে এই মেয়েটা আমার বোন তোমার বয়সে, দেখো। আর আমি বিবাহিত, তুমি তো জানো। তারপরও কেন এইসব বলছো? আয়নের কথা শুনে মেয়েটা কান্না করতে লাগলো। আয়ন মেয়েটাকে বলে, কান্না বন্ধ করো, বাসায় যাও। মেয়েটা ওইখানে বসে থেকে বলতে লাগলো, আমি কোথাও যাব না, আমি বাসায় যেতে চাই না। আমি বাসায় গেলে আমাকে বিয়ে দিয়ে দেবে। আয়ন কথাগুলো শুনে বলে ওঠে, তুমি কি বিয়ের আসর থেকে পালিয়ে এসেছো নাকি? উঠো বলছি, থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দিব। উঠো। আয়ন মেয়েটার হাত ধরে টেনে বাইকের পিছনে বসিয়ে দিল। আয়ন বাইক নিয়ে সোজা বস্তিতে চলে গেল। আয়ন বাইক থেকে নামতে নিলে মেয়েটা বলে, না, আমি নামবো না। আমি অন্য কাউকে বিয়ে করব না। আয়ন মেয়েটাকে ধমক দিয়ে বলে, নামো বলছি। কি শুরু করছো? হ্যাঁ, নামতে বলছি, নামো। আয়নের ধমক শুনে মেয়েটা নেমে পড়ল। আয়ন বলে ওঠে, কান্না থামাও বলছি। আয়ন চোখের পানি মুছে দিয়ে হাত ধরে নিয়ে যেতে লাগলো। আয়ন মেয়েটার বাড়ির ভিতর নিয়ে গেলে মেয়েটার মা ছুটে এসে বলে, আয়ান বাবা, তুলি আর তুই কোথায় গেছিলি? মেকআপ করতে পাঠিয়েছিল, সেখান থেকে কোথায় গেছিলি? মেয়েটা নিচের দিকে তাকিয়ে আছে। আয়ন বলে, আমার সাথে দেখা হয়েছিল, আমার সাথে কথা বলছিল, তাই লেট হয়ে গেছে। আয়নের কথা শুনে মেয়েটার আম্মু বলে, যাক, ভালো করেছে। তোমাকে জানাবো, তোমার আগের সিমটাও তো হারিয়ে ফেলছো, যোগাযোগ করতে পারি নাই। চলো। মেয়েটাকে ওর কাজিনরা নিয়ে গেল। আয়নকে ওই মেয়েটার আম্মু নিয়ে যেতে লাগলো। আয়ন সবার সাথে কুশল বিনিময় করলো। বিয়ে এখানে থাকতে থাকতে রাত 12টায় আয়ন বাসে চলে গেল। বাসে গেলে সদর দরজা নক করলে কাজের লোক দরজা খুলে দিল। নদীর আম্মুকে দেখে আয়ন বলে, আম্মু, আপনি ঘুমান নাই? তুমি কোথায় ছিলে? বস্তিতে গেছিলাম, এক ছোট বোনের বিয়ে, ওইখানে গেছিলাম। ও আচ্ছা, খাবার দেই, খেয়ে নাও। আম্মু, আমি খেয়ে এসেছি, আপনি ঘুমান যান। আর এইভাবে রাত জাগবেন না তো, বিষয়টা আমার কাছে খারাপ লাগে। সন্তান বাইরে থাকলে কি মায়ের ভালো লাগে না? আচ্ছা, তুমি যাও, ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাও, আমি যাচ্ছি। নদীর আম্মু চলে গেল। আয়ন নিজের রুমে চলে গেল। আয়ন রুমে গিয়ে ব্যাগ রেখে ফোনটা পকেট থেকে বের করে খাটের উপর রেখে ওয়াশরুমে চলে গেল। গোসল করে তোয়ালে পরে বের হয়ে আসলো। আয়ন ফোনটা হাতে নিয়ে কল দিতে গিয়েও দিল না। আলমারি থেকে পোশাক বের করে পরে নিল। রাতে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙতেই নামাজ পড়ে নিল। নামাজ পড়ে আয়ন নদীকে কল দিতে লাগলো। নদী ঘুম ভাঙলে আয়নের কল দেখে নদী কল কেটে দিল। আয়ন বারবার কল দিতে লাগলো। নদী কল রিসিভ করলো না। আয়ন SMS করতে লাগলো, জান, কলটা রিসিভ করা। জান, তুমি ভুল বুঝছো, মেয়েটা আমার বোনের মতো, সত্যি বলছি। আয়ন একের পর এক SMS করতে লাগলো। নদী সোজা ব্লক মেরে দিল। আয়ন ফোনটা রেখে দিল। বারান্দায় গিয়ে বসে থেকে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। অফিসের সময় হয়ে গেলে রেডি হয়ে আয়ন নিচে চলে গেল। নোভা বলে ওঠে, আয়ান, অফিস থেকে এসে আমাকে নিয়ে শপিংয়ে যেতে পারবে? হ্যাঁ, পারবো। তাহলে আমি অফিসের সামনে চলে যাব। ঠিক আছে। আসো, খাবার খেয়ে নাও দুজন। তিনজন খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে আয়ন অফিসে চলে গেল। আয়ন অফিসে বসে থেকে কাজে মনোযোগ দিতে পারলো না। আয়ন সিম চেঞ্জ করে নদীকে কল দিতে লাগলো। নদী কল রিসিভ করে বলে,
আসসালামু আলাইকুম, কে বলছেন? ম্যাম, বুকের ভিতরে কষ্ট হচ্ছে। আয়নের কণ্ঠ শুনে নদী বলে ওঠে। ছোট মেয়ে তো আছে, তার কাছে যান, সব কষ্ট দূর করে দিবে। আর দয়া করে কল দিবেন না দরকার ছাড়া। আয়ন কিছু বলার আগে নদী কল কেটে দিল। আয়ন কল করতে লাগলো। নদী ফোন না ধরে ফোন সাইলেন্স করে রাখে, কেবিনে চলে গেল। আয়ন কলের পর কল করে পেল না। সন্ধ্যায় ছুটি হলে অফিস থেকে বের হয়ে দেখে নোভা দাঁড়িয়ে আছে। আয়ান নোভাকে বাইকে তুলে শপিং মলে চলে গেল। নোভার সাথে শপিং করতে করতে বাসার দিকে চলে গেল। 9 দিন পর নদীর ফ্যামিলি আয়ন সবাইকে নিয়ে গ্রামের উদ্দেশ্যে বের হলো। সকাল 7টায় ট্রেন থেকে নেমে পড়লো। নোভা বলে উঠল, আব্বু এইসব গাড়িতে যাই? বাইকে চলো। না। ভ্যানে যাই সবাই। ঠিক আছে রাকিব, তোরা যা, আমরা ভ্যানে করে আসছি। 4 জন ভ্যানে উঠে পড়ল। নোভা আয়নের হাত শক্ত করে ধরে থাকলো। আয়ন নোভাকে পড়ে যেতে দেখে বলল, আয়ন তুমি ভ্যানে তো বসতে পারো না? আরে একা পিছলে খেয়ে পড়ে যাচ্ছি, আমার কি দোষ? নোভার পিছন থেকে বাহু ধরে রাখ থাকলো। আয়নের শার্ট ধরে বসে থাকতে লাগলো। আয়ন বলতে লাগলো, পিচ্ছি আপু আমার। নোভাকে এভাবে ভয় পেতে দেখে আয়ন কথাটা বলে হেসে দিল। আয়নের সাথে নদীর আব্বু আম্মু হাসতে লাগলো। নোভা রাগি লুকনি তাকিয়ে বলে, তিনজন আমাকে নিয়ে মজা নিচ্ছ তাই না? মোটেও না, আমাদের মুখে হাসি আসছে, এখানে মজা কই নিলাম। হাসি আসলে আমাদের আর কি করার বলো? আমারও সময় আসবে। তিনজন নোভাকে রাগাতে লাগলো। নোভা রাগ করে নেমে যেতে চাইলে আয়ন বলে, নামো। নোভা গাড়ি থেকে নেমে পড়লো। নদীর আম্মু বলে, নোবা উঠেই ফাজলামি করিস না, আমরা তো মজা করছি। আম্মু আব্বুর নামে সামনে বাসাটায়। ওরে ফাজিল আপু, আমি সব বলে দেবো। তিনজন আমার সাথে কি করেছো? আমি কিছু করি নাই, আমার দোষ দিবা না তো। আমার মতো ভালা ভাই একটা পাবা? না ভাই, তোমার মতন বদমার্কা একটা ভাইও পাবো না। আয়ন হাসতে হাসতে ভাড়া দিয়ে লাগেজগুলো নিয়ে যেতে লাগলো। আয়নের পিছন পিছন সবাই আসতে লাগলো। বাসার ভিতরে গেলে দেখে সবাই বসে থেকে আড্ডা দিচ্ছে। নোভা নদীকে বলল, আপু। নোভার কণ্ঠ শুনে সবাই পিছনে তাকালো। আয়নের আব্বু আম্মু সবাই নদীর আব্বু আম্মুকে সালাম দিল। নদীকে নোভা জড়িয়ে ধরে বলে, আপু, আয়ান আমাকে অনেক জ্বালাইছে, সারা রাস্তা আমাকে তিনজনে পচাইছে। আম্মু আব্বু, তোমরা আবার ওর সাথে লাগছো কেন? আমি ভ্যানে বসতে পারি না, পড়ে যাচ্ছিলাম, সেটা নিয়েই তিনজনে হাসাহাসি করেছে। আমি কিছু করি নাই, আমার মুখে হাসি অটোমেটিক হচ্ছে। আয়নের কথা শুনে নোভার নদী বাদে সবাই হাসতে লাগলো। আতিয়া বলে ওঠে, আপু, আমি আপনাকে ভ্যানে বসে শিখিয়ে দিব, তখন আর কেউ মজা নিতে পারবে না। তুমি তো আতিয়া? হ্যাঁ। তিনজন সবার সাথে কৌশল বিনিময় করলো। নদীর আব্বু আম্মুকে আয়নের আব্বু আম্মু চাচিরা নিয়ে যেতে লাগলো, আর নোভাকে আতিয়ারা নিয়ে যেতে লাগলো। আয়ন রাহাতকে জড়িয়ে ধরে বলে, আলহামদুলিল্লাহ ভালো চাচ্চু। আয়ন রাহাতের সাথে কথা বলতে লাগলো। রাকিব ওর বন্ধুরা লাগেজগুলো রুমে নিয়ে আসতে গেল। নদী রুমে চলে গেল, আয়ন রুমে চলে গেল। রুমে যেতেই আয়ন নদীকে বলল, জান প্লিজ আমার সাথে কথা বলো। আয়ন নদীকে পিছন থেকে জড়িয়ে ধরে আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, একদম আমাকে জড়িয়ে ধরবে না, তোমার কোচি গার্লফ্রেন্ডের কাছে যাও। তুমি আমাকে ঠকিয়েছো, তুমি আমাকে কিভাবে ঠকাতে পারলে আয়ান? জান আমি তোমাকে ঠকাই নাই, তুলি আমার লাইফের ফার্স্ট ভালোবাসা ছিল, তারপর তুমি, আর আমার লাইফে কেউ নাই, আল্লাহর কসম করে বলছি। নদী আয়নের কথা শুনে রেগে থাপ্পড় মেরে পড়ে, আমি নিজের চোখে কানে শুনেছি, আর তুই আল্লাহর কসম দিয়ে মিথ্যা বলস? জান আমাকে থাপ্পড় মারতে পারলে? হ্যাঁ পারলাম, আমি যদি না দেখতাম না শুনতাম কখনোই এইসব প্রকাশ্যে আসতো না, তাহলে আমার ধারণা ঠিক ছিল। আমি না থাকায় তুই তোর ছোট গার্লফ্রেন্ড নিয়েছিলি। আমি তোর সিনিয়র, আমাকে তো তোর ভালো লাগবে না, আমার ভুল হয়েছে। আমি সিনিয়র হয়ে কোন হিসেবে জুনিয়র ছেলে বিয়ে করলাম? আমার লজ্জা কম যে তোকে ভালোবেসেছিলাম, সবার বিরুদ্ধে গিয়ে তোকে বিয়ে করেছিলাম। আয়নের রাগ হতে লাগলো। আয়ন ধমক দিয়ে বলে, জাস্ট শ্যাট আপ নদী, বেশি বলে ফেলছো। ওই মেয়েটাকে আমি বোনের নজরে দেখি।
চুপ, আমার উপরে গরম দেখাস। ওই মেয়ে রাস্তার মাঝে তোকে জড়িয়ে ধরে বলেছিল ওই তোকে ভালোবাসে, তোর ভালোবাসা বুঝতে পারে নাই। এত তো বোঝা যায় তুই ওর পিছনে লেগে থাকতি, ওই পাত্তা দিত না, এখন আবার ফিরে এসেছে। উফ, চুপ করবে খালি। এই দেখো। অ্যান ফোন বের করতে দেখে ফোন বন্ধ হয়ে গেছে। অ্যান নদীকে বলল, জান প্লিজ বিশ্বাস করো, আমি ওকে বোনের নজরে দেখতাম। ওই আতিয়ার বয়সে আমি কিভাবে ওর সাথে রিলেশন করতে পারি বলো? আমি আতিয়াকে ভেবে ওকে ভালোবাসতাম, এছাড়া কিছু না। ওই আমাকে ভুল বুঝেছে, ওই ভেবেছে আমি ওকে পছন্দ করি। ওই পার্লার থেকে পালিয়ে এসেছিল, পরে আমি ওকে নিয়ে যাই, ওর বিয়ে দিয়ে তারপর আমি বাসায় আসছি। ভালো হয়েছে, সরো, আমার রাগ হচ্ছে। নদীর রুম থেকে বের হয়ে গেল। অ্যান কিছু না বলে গোসল করতে চলে গেল। গোসল করে রুম থেকে বের হয়ে গেল। নিচে যেতেই অ্যান শুনতে পেল, নোভা তো খালামণি হতে চলছে, তোমরা অনুভূতি কীরকম? আমি তো অনেক অনেক খুশি হয়েছি। আমার অনেক দিনের স্বপ্ন, আমার ভাগনা ভাগ্নি, তাদের নিয়ে ঘোরাঘুরি করব, খেলা করব। লাভ ইউ আপু। নোভা নদীকে জড়িয়ে ধরে গালে কিস করলো। নদী হাসি মুখে বলল, ভেবে চিন্তা করিস, তোকে কিন্তু বাবু পটি পরিষ্কার করা লাগবে। আমি আমি হ্যাঁ হ্যাঁ করতে পারবো। আমাকে তোমার কি মনে হয়? হ্যাঁ, দেখা যাবে। সবাই মজা করতে লাগলো। রাহাত আয়নকে দেখে বলল, ওই তো চাচ্চু এসেছে। সবাই আয়নের দিকে তাকালে রূপা বলে ওঠে, বাবুর আব্বু চলে এসেছে। দেবজি, আমাদের ট্রিট দিয়ে ফেলো, বাবুর আব্বু হতে যাচ্ছ। কি রে আয়ন, খুশি হোস নাই নাকি? কেমন চুপচাপ, কিছু হয়েছে নাকি? বুঝতে পারছি না কি বলবো। নদী, তুমি আমাকে একবার জানালেও না। আমার মনে নাই তাই বলি নাই। আবার দুজনের ভিতরে কি হলো? তোমরা দুজন কবে ঠিক হবে? অল্পতেই এত ঝামেলা লাগে কেন? আম্মু, আপনাকে বলেছিলাম না বস্তিতে এক বোনের বিয়েতে গেছিলাম, তাকে নিয়ে সন্দেহ করতে ব্যস্ত উনি আমাকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। আবার এত বড় সুখবরটাও বলে নাই। উফ, আমার মেয়েকে নিয়ে যে আমি কি করব সত্যি বুঝতে পারছি না। আরে এই মেয়েটাকে নিয়ে সন্দেহ করার কি আছে? সবার সামনে যেন কথা তুলছেন, তাহলে আমিও বলি। ভাবি, আপনি সেদিন দেখলেন না একটা মেয়ে ওনাকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছিল? হ্যাঁ, তাহলে বলেন আমি সবার সামনে মিথ্যা কথা বলে এসেছি? তুমি না বলে ওর ফ্রেন্ড হয়, মজা করছে। এমনিতে তো ওনার নাম সুনাম দিয়ে ভরা, আবার যদি বলতাম চিনি না, তাহলে ওনার নাম আরও উপরের লেভেলে চলে যেত। তাহলে আয়ান তুমি? ভাবি, রাহাত, আমার ফোনটা মনে হয় চার্জ হয়েছে, নিয়ে আসো তো। রাত দৌড়ে চলে গেল। অ্যান্ড সবাইকে বলল, প্লিজ দয়া করে কেউ কিছু বলবেন না। ঢং, আমাদের কিছু বলতে বয়েই গেছে। হ ঢং, তুই খুশি এইবার? অ্যান্ড কথাটা বলা শেষ করতেই রাহাত চলে আসলো। রাহাত বলে ওঠে, চাচ্চু আপনার ফোন। অ্যান্ড ফোনটা হাতে নিয়ে মেয়েটার বিয়ের ভিতরের ওঠা সব ছবি দেখাতে লাগলো। নদী সব ছবি দেখাতে লাগলো। নদীর আম্মু নোভা রাগি লুক নিয়ে তাকালে নদী বলে, তবে তাকিয়ে আছো কেন? আজ থেকে তোরা দুজন নিজেদের কথা বলি। কোনো কিছু না জেনে না শুনে কেউ কাউকে উপরে ভুল বুঝবে না। কয়েকদিন পর আমার নাতি নাতনি দুনিয়ায় আসতে চলেছে। এভাবে ঝামেলা করলে ওদের উপরে প্রভাব পড়বে, আমি সেটা একদমই চাই না। তাড়াতাড়ি করো একে অপরকে। নোভার রাইসা আয়নের হাত ধরে টান দিয়ে নদীর পাশে বসিয়ে দিয়ে বলল, করো প্রমিস দুইজন। আমার সমস্যা নাই, আপনার বান্ধবীকে বলেন। আয়ন নদীর হাত এক করে ধরলে নদীকে প্রমিস করে বলে, বেশি করব না, যদি উল্টাপাল্টা কিছু দেখি তাহলে খবর আছে। আর সন্দেহ করা বউদের অধিকার। নদীর কথা শুনে সবাই ভ্যাবাচাকা খেয়ে ওর দিকে তাকিয়ে থাকলে নদী দাঁতে দাঁত চেপে হাসি দিল। আয়ন বলে, এই বউ জীবনেও ঠিক হবে না। ঠিক হওয়ার প্রশ্নই ওঠে না, বাট একটা কথা বলতে পারি, যত যাই হয়ে যাক তোমাকে আমি ছাড়বো না। উল্টো কিছু করবে তোমাকে খুন করব, সাথে নিজেও মরবো। কি সাংঘাতিক বউ রে বাবা। ওদের কথা শুনে সবাই হেসে দিল।